এই ছেলে, দাঁড়া দাঁড়া বলছি। আরে এই আপনি আমাদের ভার্সিটির নদী আপু না? ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন যে? এই আমি তোকে আমার কাছে ডেকেছি আর তুই আমার পরিচয় জিজ্ঞাসা করছিস কেন? আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে আয় তো। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো, কিন্তু আপনি এখানে কি করছেন? এটা তো একটা নাইট ক্লাব, আর এখানে তো বড়লোকের ছেলেমেয়েরা মজ মাস্তি করতে আসে। তো আমাকে কি তোর ফকিন্নি বলে মনে হয় নাকি? আমি যথেষ্ট বড়লোক বাবার একমাত্র আদরের কন্যা, আমি এখানে প্রতিদিনই আসি। যাই হোক, ওইসব কথা বাদ দে। এখন তুই আমাকে একটু আমার বাসায় পৌঁছে দিয়ে আয়। আজ বান্ধবীদের সঙ্গে চলে এসেছিলাম, ওরা চলে গেছে, তাই আমার যাওয়ার জন্য কোনো গাড়ি নেই এখানে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে বাইকে উঠে বসুন, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিচ্ছি। এই কথা শুনে নদী কোনো রকমে বাইকে উঠে বসলো। আসলে সে ক্লাবে বন্ধুদের সঙ্গে এতটাই মদ খেয়েছে যে একদম মাতাল হয়ে গেছে। তার নিজের উপর আর কোনো কন্ট্রোল নেই, সে নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। যাই হোক, তারপরও সাগর কোনো রকমে নদীর বাসায় তাকে পৌঁছে দিল। তার বাসার সামনে এসে কলিং বেল চাপ দিতেই তার ছোট বোন রিমি এসে দরজা খুলে দিল আর সাগরকে দেখেই বলতে লাগলো, আচ্ছা আপনারা কেমন বলুন তো? আপনাদের বন্ধু আপনাদের সামনে এভাবে এত মদ কিভাবে খায় আমি সেটাই বুঝতে পারছি না। আর আপনারাও সেই রকমই মেয়ে মানুষ পেলেই তার থেকে সুযোগ সুবিধা নেওয়ার ধান্দায় থাকেন, তাই না? আজ নিশ্চয়ই আপনি ওর সঙ্গে লিভ টুগেদার করছেন। আরে এই যে মেয়ে, আস্তে কথা বলো, আমি ওর বন্ধু একদমই নই। উনি আমাদের ভার্সিটির সিনিয়র, উনি ফাইনাল ইয়ারে পড়েন আর আমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। আমি ওই দিক দিয়ে আসছিলাম, তখনই ওনাকে ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আর তখনই উনি আমাকে বললেন বাসায় পৌঁছে দিতে, তাই বাসায় পৌঁছে দিয়ে গেলাম। আর তুমি আমাকে এতগুলো কথা শুনিয়ে দিচ্ছ? ও আচ্ছা ভাইয়া, তাহলে ঠিক আছে। আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি। আসলে আমার বোন প্রতিদিন সঙ্গে পার্টি করতে আর প্রতিদিনই এভাবে মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরে আসে, তাই আমি ভাবলাম আপনিও হয়তো তার বন্ধু হবেন, তা না হলে তো কেউ আর এভাবে তাকে বাসায় পৌঁছে দিত না। আচ্ছা, আপনার বাবা মা আপনার বোনকে কিছু বললেন আছে যে প্রতিদিন এভাবে নেশা করে মাতাল হয়ে বাড়িতে ফিরে আসে? আসলে আমার বাবা মা এদের এত সময় নেই যে তার পিছনে সময় বের করবে। আমার বাবা মা দুজনেই খুব ব্যস্ত, ব্যবসা নিয়ে দুজনেই দেশের বাইরে থাকে। আমরা দুই বোন বাংলাদেশে থাকি। আমার বাবা আমার বোনকে ওনার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমার বোন ওখানে বাবার সঙ্গে যায়নি, কারণ বাবার সামনে থাকলে সে এসব কর্মকাণ্ড করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার বোনকে নিয়ে ভিতরে চলে যান, আমি বাসায় চলে যাই, আমার আবার বাসায় যেতে লেট হয়ে যাবে। এক্সকিউজ মি ভাইয়া, প্লিজ আপনি আমাকে একটু হেল্প করবেন? আমি একা একা আপুকে নিয়ে যেতে পারবো না, তাও আবার এই অচেতন অবস্থায়। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন। অতঃপর সাগর রিমিকে সঙ্গে নিয়ে নদীকে তার রুম পর্যন্ত পৌঁছে দিল। তারপর বিছানায় শুয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসলো নিজের বাসায়। আসলে সাগর একটু গিয়েছিল তার বাবার অফিসে ছোট্ট একটা কাজের জন্য, আর সেখান থেকে ফিরে আসতেই রাত হয়ে গেল। যাই হোক, এরপর সেখান থেকে সোজা বাসায় চলে আসে, আর বাসায় ঢুকতে ঢুকতেই তার আম্মু বলতে লাগলো, কি ব্যাপার সাগর, আমি তো শুনলাম তুই অনেকক্ষণ আগেই অফিস থেকে বের হয়ে গেছিস, তাহলে বাসায় ফিরে আসতে এত দেরি হলো কেন? তুই এতক্ষণ কোথায় ছিলি? আসলে আম্মু, আমার একটা বন্ধুর সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, তার সঙ্গে একটু গল্প করতে করতে লেট হয়ে গেল। যাই হোক, খুব ক্ষুধা পেয়েছে, খাবার দাও। মিথ্যে বলল, কারণ সত্য বললে তার মা তখন আরো হাজারটা প্রশ্ন করবে, আর হাজারটা প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানসিকতা সাগরের নেই। আচ্ছা ঠিক আছে, তুই টেবিলে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। সাগরের আম্মুকে খাবার বেড়ে দিল, আর তারপর খাবার খেয়ে নিজের রুমে চলে গেল আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর ভার্সিটিতে চলে গেল।
আর ভার্সিটিতে যাওয়া মাত্রই চোখে পড়লো কালকের সে মেয়েটা, মানে নদীর সঙ্গে। সাগর তখন নদীর সামনে গিয়ে দাঁড়ালো আর নদীকে বলল, আপু, আপনি তো সুস্থ সম্পূর্ণ একটা মানুষ, তাহলে আপনি কেন ছেলেদের সঙ্গে নাইট ক্লাবে গিয়ে এসব কিছু করেন আর নেশা করে মাতাল হয়ে বাড়ি ফিরেন? কথাটা শোনা মাত্রই নদী সাগরের দিকে ফিরে তাকালো। সে এতদিন পর্যন্ত সাগরকে ব্যাকে নিয়ে আসলে সে সচরাচর ভার্সিটিতে আসে না, মাঝে মধ্যে আসে। যদি সাগরকে দেখে সাগরের দিকে হা করে তাকিয়ে আছে। সে যেন জীবনে এই প্রথমবার এত সুন্দর পুরুষ মানুষ দেখেছে। এর আগে যেন সে কখনোই এরকম এতটা সুন্দর ছেলে মানুষ দেখেনি। এভাবে তাকিয়ে আছে এটা দেখে সাগর বলতে লাগলো, আরে আপু, কি হলো? আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি, কিন্তু আপনি আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না কেন? আমি আপনাকে বললাম আপনি কেন প্রতিদিন এভাবে নাইট ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে নেশা করেন? তুমি কে? তোমাকে তো এই ভার্সিটিতে এর আগে কখনো দেখিনি। এই তো কিছুদিন হলো আমি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করেছি, সেই কথার উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমি কি আমার উত্তরটা পাবো? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে শোনো, আমি আমার বাবার বড় মেয়ে। আমার বাবা আমার পেছনে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন। বলতে পারো বাবার অতি আদর পেয়ে আমি একটু ওরকম হয়ে গেছি। তাতে কোনো সমস্যা নেই। আমার ব্যাপার এত এত কোটি কোটি টাকা, আমি যদি সেগুলো খরচ না করি তাহলে এগুলো কে খরচ করবে? এখনকার যুগের প্রত্যেকটা মেয়েই এইরকমই। আর লাইফটাকে এনজয় করতে হয়। জীবনটা কয়দিনের, আর যদি এনজয় না করি তাহলে আর কি লাভ? আপু, এনজয় করেন, সেটাতে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু তাই বলে এভাবে প্রতিদিন রাতের বেলা বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে গিয়ে তারপর নেশা করে বাড়ি ফিরে আসা, এগুলোকে সমাজের মানুষ কখনোই ভালো চোখে দেখে না। তাই বলি কি, এগুলো ছেড়ে দেন। শোন, লাইফটা আমার। আমি কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে তুই যখন বলছিস তবে আমি ছেড়ে দিতে পারি, যদি তুই আমাকে বিয়ে করিস। তবা তবা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো আপনি কি বলছেন? আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আপনি আমার চাইতে 3 বছরের সিনিয়র। আপনি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন আর আমি ফার্স্ট ইয়ারে। আপনাকে আমি কেন বিয়ে করতে যাব? তাছাড়া আপনার মতো মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফেরা মেয়েকে আমি কেন কেউই বিয়ে করবে না। এই যে এটাই হলো এখনকার যুগের সবচেয়ে বড় সমস্যা। মেয়েরা যদি ভদ্র হয়ে থাকে তাহলে ছেলেরা তাকে ব্যবহার করতে চায়, আর যদি মেয়েরা নিজেদের মতো লাইফটাকে এনজয় করে তাহলে ওই মেয়েটা অভদ্র। ওই মেয়েটাকে আর বাড়ির বউ বানানো যায় না। যাই হোক, ক্লাসের টাইম হয়ে গেছে, তোর সঙ্গে অন্য সময় কথা বলবো। কি ব্যাপার দোস্ত, তুই এই মেয়েটার সঙ্গে কথা বলছিলি কেন? এই মেয়েটা কিন্তু একদম ভালো না। প্রতিদিন রাতের বেলা পার্টিতে গিয়ে নেশা করে মাতাল হয়ে বাড়িতে ফিরে। আমি সব কিছুই জানি, আর সব কিছু জেনে শুনে আমি মেয়েটার সঙ্গে কথা বলেছি। যাই হোক, এসব কথা বাদ দে, তোর কি খবর সেটাই বল। খবর আর কি হবে, তোকে একটা কথা বলবো ভাবছিলাম। আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটাকে সাহস করে মনের কথা বলতে পারছি না। ভয় লাগছে যদি মেয়েটা আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তাই। ধুর শালা, ভয় পাওয়ার কি আছে? মেয়েরা তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না কেন? তুই মেয়েটাকে আগে প্রপোজ তো করে দেখ, অবশ্যই প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। দোস্ত, তুই তো ভালো করেই জানিস আমি এর আগে কখনো প্রেম টেম ওইসব করিনি, তাই খুব ভয় লাগে। আর কি যদি প্রপোজ করতে গিয়ে ভুল কিছু বলে ফেলি, তখন তো ডিরেক্ট রিজেক্ট করে দিবে। ওই মেয়েটাকে একবার প্রপোজ তো কর, তারপর যা হয় দেখা যাবে। তাছাড়া ওই মেয়ের সঙ্গে যে তোকে প্রেম করতে হবে ওই রকম কোনো কথা আছে নাকি? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়ছে? না দোস্ত, ব্যাপারটা আসলে সেরকম নয়। আসলে কথা হলো, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই ওই মেয়েটার সঙ্গে আমার সম্পর্ক করা যায়। প্লিজ দোস্ত, তুই একটু ব্যবস্থা করে দে। দেখ, তুই একদম এসব কাজের মধ্যে আমাকে জড়াতে চাইবি না। আমি এসব কাজ একদমই পছন্দ করি না, সেটা তুই খুব ভালো করেই জানিস। তাই মেয়েদের কাছ থেকে সবসময় নিজেকে দূরে দূরে রাখার চেষ্টা করি। তোর মরার শখ হয়েছে, তুই নিজেই গিয়ে মর। আমাকে কেন মারার চেষ্টা করছিস? দোস্ত প্লিজ এভাবে বলিস না। তুই আমার খুব ভালো বন্ধু, তাই আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ ওই মেয়েটার সঙ্গে আমার একটু সেটিং করিয়ে দে। প্লিজ দোস্ত, না করিস না। দূর বাইন, তোকে বললাম না এইসব আমাকে দিয়ে হবে না, তুই এখান থেকে সর। এসব আজাইরা কথা আমাকে আর কখনোই বলতে আসবি না।
তোর প্রেম করার ইচ্ছা থাকলে তুই নিজে গিয়ে প্রেম কর, আর কখনো আমাকে এ ব্যাপারে কোনো কথা বলবি না। আমি এ ব্যাপারে তোর কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। দোস্ত, তোর দুইটা পায়ে ধরি, তুই না বলিস না। তুই আমার বন্ধু, আমি কখনো তোর কাছে কোনো কিছু চাইলে তুই আমাকে ফিরিয়ে দিবি না। তাই আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ ওই মেয়েটার সঙ্গে আমাকে একটু সেটিং করিয়ে দে, তারপর আর তোর কাছে কিছুই চাইবো না, প্লিজ দোস্ত। এই যে তোর দুইটা পায়ে ধরে বলতেছি। এই বলে হৃদয় তখন সাগরের পা দুটা জড়িয়ে ধরে বসে থাকলো। সাগর যতক্ষণ কোনো কথার উত্তর না দিবে ততক্ষণ হৃদয় পা ছাড়বে না। এভাবেই হৃদয় বসে থাকবে। এই কথা জানায় তখন সাগর বাধ্য হয়ে হৃদয়কে বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তবে ওই মেয়ে যদি রাজি না হয় তখন কিন্তু আমি কিছুই করতে পারবো না। আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যদি একবার ট্রাই করিস মেয়েটা অবশ্যই পটে যাবে। আর যদি মেয়েটা রাজি না হয় তাহলে তোকে কিছুই বলবো না, কিন্তু তুই একবার চেষ্টা করে দেখ। এই বলে দুজন ক্লাস করতে চলে গেল। ভার্সিটি ছুটি হওয়ার পর সাগর ক্যাম্পাস থেকে বের হতে যাবে তখনই হৃদয় বলে, দোস্ত, ওই যে ওই মেয়েটা মাথায় ওড়না পেঁচিয়ে আছে, ওই মেয়েটা, প্লিজ দোস্ত জানা। এখন না, এত তাড়াতাড়ি কিছু করা একদম ঠিক হবে না। তুই কিছুদিন সময় নে, তারপর না হয় বলা যাবে, কিন্তু তাড়াতাড়ি করলে ফল খারাপ হতে পারে। কিন্তু দোস্ত, বেশি সময় নিতে গিয়ে যদি পাখিটা হাতছাড়া হয়ে যায় তখন কি হবে? আসলে সত্যি বলছি দোস্ত, মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ওই মেয়েটাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। প্লিজ দোস্ত, তুই এমন করিস না, মেয়েটার সঙ্গে একটু কথা বলার চেষ্টা কর। দূর বল, এত কথা ভালো লাগে না। তোকে বললাম না আমি, তোর চিন্তা করার কিছুই নেই। যখন একবার মেয়েটাকে পছন্দ করেছিস অবশ্যই মেয়েটাকে তুই পাবি। হুটহাট করে মেয়েটাকে কিছু বলা ঠিক হবে না। আগে ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে হবে মেয়েটা অন্য কোনো ছেলেকে পছন্দ করে কিনা। তাছাড়া মেয়েদের অন্য কারোর সঙ্গে রিলেশন আছে কিনা সেটাও তো জানতে হবে। আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। কিন্তু দোস্ত, ওই মেয়েটার সঙ্গে আমাকে রিলেশন করতেই হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই এখন দয়া করে তোর মুখটা বন্ধ রাখ, আমাকে আমার মতো একটু চিন্তা ভাবনা করতে দে। আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। এই বলে সাগর আর হৃদয় দুজনে ইউনিভার্সিটি থেকে বের হয়ে বাসায় চলে আসে। আর পরের দিন যখন সাগর ভার্সিটিতে গেল তখনই নদী তার সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, আচ্ছা তোর নামটা তো জানা হলো না, তোর নামটা যেন কি? লাভ আছে কিনা সেটা তো বলতে পারছি না, তবে লস কিছু নেই। আসলে সত্যি বলতে তোকে আমার পছন্দ হয়েছে। তোর কথাবার্তা, তোর আচার আচরণ সবকিছুই আমার ভালো লাগে। আমার নাম সাগর, সাগর রহমান। কেন, আমার নাম পরিচয় জেনে আপনার কি লাভ? আরে আপু, এসব আপনি কি বলছেন? আপনি আমার চাইতে বয়সে বড়, আপনার চাইতে ছোট একটা ছেলেকে এসব কথা বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা করবে কেন? আমি কি লজ্জা করার মতো কিছু বলেছি নাকি? আমি কিছু বলেছি তোকে? আমার পছন্দ হয়েছে, তোকে আমি ভালোবাসতে চাই। আপু, আপনি জানেন না আপনি কি বলছেন। আমার মনে হয় আপনার গতকাল যে নেশাটা হয়েছে সেটা এখনো কাটেনি, তাই নেশার বশে এসব কথা বলছেন। আরে দূর, মদ আমাকে অতটাও মাতাল করতে পারে না যতটা মাতাল তোর নেশা আমায় করেছে। সত্যি বলছি, তোকে আমি ভালোবেসে ফেলেছি। এই বলে নদী তখন ভার্সিটি ক্যাম্পাসে সবার সামনে সাগরকে জড়িয়ে ধরতে চায়। আর তখনই ঠাস ঠাস করে সাগর নদীর গালে দুটো চর বসিয়ে দিয়ে বলল, এই যে বেয়াদব মার্কা মেয়ে, আপনার চাইতে ছোট একটা ছেলেকে এসব কথা বলতে আপনার লজ্জা করে না? তার উপর আবার সবার সামনে জড়িয়ে ধরতে চাইছেন। আসলে কি জানেন, টাকা পয়সা থাকলে মানুষ মানুষ হয় না। মানুষ হবার জন্য প্রয়োজন হয় মনুষ্যত্ব, বিবেকবোধ। আর সবচাইতে বড় কথা হলো বাবা মায়ের শাসন। কিন্তু আপনার তো বাবা মাই আপনার সঙ্গে থাকে না, আপনাকে শাসনটা করবে কে? তাছাড়া আপনার বাবা মা আপনার সঙ্গে থাকলেও যে আপনি আপনার বাবা মায়ের কথা শুনছেন সেরকমটাও তো দেখে মনে হচ্ছে না। আপনি তো একটা বেয়াদব মার্কা একটা মেয়ে। আচ্ছা তুই আমাকে যাই বলিস না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু আমি সবচেয়ে বেশি কষ্ট কখন পেলাম জানিস? তুই আমাকে চর মেরেছিস। তাই জানিস আমার বাবা মা আজ পর্যন্ত আমার গায়ে ফুলের আঁচড়টুকু লাগতে দেয়নি, আর সেখানে তুই কিনা আমার গায়ে হাত তুলেছিস। সত্যি আমি এটা ভাবতে পারছি না। হ্যাঁ, একদমই তাই। আজ আমি আপনাকে যে চটটা দিয়েছি সেই চটটা যদি আপনার বাবা মা আপনাকে দিত তাহলে অবশ্যই আপনি এতটা অসভ্য আর এতটা বদমাইশ হতে পারতেন না। আপনার মধ্যে একটু হলেও পারিবারিক শিক্ষার প্রভাব পড়তো, তাহলে এতটা অমানুষ আপনি হতেন না। কাম অন বেবি, আমি অসভ্য আর বদমাইশ হলাম কোথা থেকে?
আমি যথেষ্ট ভদ্র, শুধু ওই আর কি একটু নেশা পানি খাই, এগুলো এখনকার যুগে সেরকম কোনো বিষয় না, আমার মতো সবাই করে। সবাই শব্দটা আপনি ব্যবহার করবেন না, কারণ সবাই আপনার মতো নির্লজ্জ বেহায়া মার্কা মেয়ে নয়। সবার মধ্যেই রুচিবোধ আছে, কিন্তু আপনার মধ্যে কোনো রুচিবোধ নেই। নেশা করে মাতাল হয়ে বাড়িতে ফেরা মেয়েকে আমি কেন পৃথিবীর কোনো ছেলেই বিয়ে করবে না? তার উপর আপনি আমার চাইতে বয়সে বড়, সেখানে তো প্রশ্নই ওঠে না। এই আমি নেশা করি বলে তুই আমাকে ছেড়ে চলে যাবি? প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না, আমি তোর জন্য নেশা ছেড়ে দেব। তুই আমাকে যা করতে বলবি আমি তাই করব, কিন্তু সত্যি বলছি তোকে আমি ভালোবেসে ফেলেছি, তোকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। আই লাভ ইউ সাগর। ভালোবাসা আপনার পকেটে রাখেন, আপনার ওই ভালোবাসা আমার প্রয়োজন নেই। তাছাড়া এই সম্পর্কে আমি নিজেকে কোনোদিনই ইনভলভ করব না। আপনার মতো একটা মেয়েকে কখনোই আমি আমার জীবনের সঙ্গে জড়াবো না। এই বলে পাশ কাটিয়ে সাগর সেখান থেকে চলে গেল। এরপর চলে গেল বেশ কিছুদিন। সেদিন হঠাৎ করেই হৃদয় সাগরকে ধরে বলল, দোষ, তুই ঠিকই বলেছিস, তোকে কিছুদিন সময় দেওয়ার জন্য তাই আমি তোকে কিছুদিন সময় দিলাম, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তুই কিছুই করছিস না। প্লিজ দোষ, কিছু একটা কর, তা নাহলে পাখিটা অন্য কেউ নিজের কাছে বন্ধ করে নিবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি 2-1 দিনের মধ্যেই মেয়েটার সঙ্গে কথা বলবো। পরের দিন সকালবেলা ভার্সিটিতে আসতেই হৃদয় সাগরকে বলল, দোষ, এই নে, আমি আজ একটা ছোট্ট চিঠি এনেছি, আর তুই এটা গিয়ে প্রিয়াকে দিবি আর আমার মনের কথা বলবি। প্রেম করার জন্য তুই এতটাই দিওয়ানা হয়ে গেছিস সেটা আমি কোনোভাবে বুঝতেই পারছি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে। আমি তাহলে আজকে প্রিয়াকে তোর কথা বলে আসবো, তারপর যদি মেয়েটা তোকে রিজেক্ট করে তখন কিন্তু তুই আমাকে কোনোভাবেই দোষ দিতে পারবি না, এই আমি তোকে বলে দিলাম। আচ্ছা দোষ, ঠিক আছে, তোকে আমি তখন আর কোনোভাবেই দোষ দিব না, কিন্তু এখন তুই আমার এই উপকারটা কর, প্রিয়াকে আগে গিয়ে আমার মনের কথাটা বল। সাগর তখন হৃদয়ের হাত থেকে ছোট চিরকুটটা নিয়ে সোজা প্রিয়ার কাছে চলে গেল। প্রিয়া তখন ক্যাম্পাসে এক পাশে তার বান্ধবীদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। সাগর সেখানে পৌঁছাতেই প্রিয়া সহ তার সব বান্ধবীরা উঠে দাঁড়ালো। আর তখন প্রিয়া বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে কেন? কোনো সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই, তবে তোমাকে একটা কথা বলতে এসেছি। আসলে আমার বন্ধু হৃদয় তোমাকে পছন্দ করে, কিন্তু বেচারি সাহস করে তোমাকে তার মনের কথা বলতে পারছে না, তাই আমি তার হয়ে তোমাকে বলতে এলাম। পছন্দ তো করে আপনার বন্ধু, তাহলে সে কেন আসতে পারছে না? আর তাছাড়া সে যদি আমাকে বলার সাহসটাই না রাখে, তাহলে কেন আমার সঙ্গে সে সম্পর্ক করতে যাবে? অত সব কিছু আমি জানি না প্রিয়া, আমি শুধু এতটুকুই জানি যে হৃদয় তোমাকে পছন্দ করে, আর সে আমার বন্ধু, সে আমাকে বলল, তাই আমি তোমাকে বলতে এলাম। আর এই নাও, এই কাগজটাতে সে তার মনের কথা লিখে দিয়েছে, এখন তুমি ওকে ভালোবাসো কিনা সেটা আমাকে জানাবে। ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে তারপর আপনাকে জানাবো। এই কথা শোনার পর সাগর সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই নদী সামনে এসে দাঁড়ালো আর ঠাস ঠাস করে তার গালে দুটো চড় মেরে বলল, আমি তোকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু তুই আমার ভালোবাসায় সাড়া না দিয়ে অন্যজনের সঙ্গে প্রেম করে বেড়াবি, এটা তো আমি কোনো দিনই হতে দেব না। তুই যদি আমার না হোস, তোকে পৃথিবীর অন্য কোনো মেয়ের হতে দেব না। আমি নদী, আমাকে তুই চিনিস না। আরে এসব আপনি কি করছেন আর কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে নাকি পুরোটাই খারাপ হয়ে গেছে? আমি কেন কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে যাব? প্রিয়াকে আমার বন্ধু হৃদয় পছন্দ করে, তাই আমি তার হয়ে তাকে প্রেমপত্র দিতে এসেছিলাম, আর সেখানে আমি কেন প্রেম করতে যাব? দেখ, একদম শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। আমি অতটা বোকা নয় যে তুই আমাকে যা বলবি আমি তাই বিশ্বাস করব। আমি সব দেখেছি, তুই প্রিয়াকে প্রেমপত্র দিয়েছিস আর তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলি। আপু, আপনি ভুল ভাবছেন। সাগর শুধু আমার সঙ্গে হৃদয়ের ব্যাপারে কথা বলতে এসেছিল। কথাটা বলতে দেরি হলো, কিন্তু তখনই ঠাস ঠাস করে প্রিয়ার গালে দুটো চড় পড়ে। আর তারপর নদী বলতে লাগলো, এখানে আমি আর সাগর কথা বলছি, বড়দের মাঝখানে কথা বলতে নেই, এটা তুই জানিস না? তারপরও কেন বেয়াদবের মতো আমাদের দুইজনের মাঝখানে কথা বলতে আসলি? তখনই সাগর চিৎকার দিয়ে বলতে লাগলো, আপনি এরকম কেন? আমি মেয়েটার সাথে জাস্ট কথা বলতে এলাম, আর আপনি মেয়েটার
গায়ে হাত তুললেন, আপনি এরকম কেন বলেন তো? আমি কেমন সেটা এখনো তোমাকে দেখাইনি। আমি কেমন সেটা যদি তোমাকে দেখাই তাহলে তুমি বেহুশ হয়ে যাবে, আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তাই আমি তোমাকে শেষবারের মতন বলছি, আমার চোখের সামনে অন্য কোনো মেয়ের সঙ্গে ডেটিং মারা তো দূরের কথা, কথা বলার সাহসটাও দেখাবে না। তাহলে এর পরিণাম কি হবে সেটা তুমি জানো না। এত কিছু জানার আমার কোনো ইচ্ছে নেই। আপনি এক্ষুনি প্রিয়াকে সরি বলবেন আর চুপচাপ এখান থেকে চলে যাবেন। সরি বলবো? তাও আবার আমি? এটা তুমি ভাবলে কি করে? আমি নদী কখনোই কাউকে সরি বলি না। সরি শব্দটা আমার ডিকশনারিতে নেই। আপনি এক্ষুনি প্রিয়াকে সরি বলবেন আর তার কাছে ক্ষমা চাইবেন। বললাম তো আমি কখনোই কাউকে সরি বলি না। সরি শব্দটা আমার ডিকশনারিতে নেই, তাই এই কথা বলে আমাকে কোনো লাভ হবে না। আমি কাউকে কখনোই সরি বলতে পারবো না। দেখুন, আমার কিন্তু খুব মেজাজ খারাপ করছে, আর মেজাজ খারাপ হলে আমি কি করি তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই আপনি এক্ষুনি প্রিয়াকে সরি বলবেন। বললাম তো আমি কাউকে সরি বলি না, বলবো না। তখনই সাগর ও নদীকে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিয়ে বলল, যান, এবার সমান সমান হয়েছে, আপনাকে আর সরি বলতে হবে না। প্রিয়া, আই এম সো সরি, আমার জন্য তোমাকে এরকম অপমানিত হতে হলো। এটা দেখে নদী কি করবে কিছুই ভাবতে পারছে না। সামান্য একটা মেয়ের জন্য সাগর তার গায়ে হাত তুলল, এটা তার ভাবতেই রাগ হচ্ছে। সে আর কোনো কিছুই মেনে নিতে পারছে না। সাগর কেন এরকম করলো? সে রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে গেল। নদী বাসে এসে মনে মনে ভাবতে লাগলো, আর কিছু একটা ব্যবস্থা করাই লাগবে, এটা এভাবে মেনে নেওয়া যাবে না। তাই পরের দিন সকালবেলা নদী ভার্সিটিতে এসেই প্রিয়াকে খুঁজতে লাগলো। তখনই নদী দেখতে পেল প্রিয়া তার বান্ধবীদের নিয়ে ক্যাম্পাসে একপাশে বসে আছে। তখনই নদী সেখানে চলে গেল, আর তখনই প্রিয়া নদীকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার, আপনি আবার কেন এখানে এসেছেন? কি ব্যাপার, আপনি আবার কেন এসেছেন এখানে? আপনার কি আবার মাথায় কোনো কুমতলব ঘুরছে নাকি? কোনো ঝামেলা করতে এসেছেন নাকি? বললাম তো আমি কাউকে সরি বলবো না। না, তোর সঙ্গে একটু বোঝাপড়া করতে এসেছি। তুই সাগরের জীবন থেকে সরে যাবি, তার বিনিময়ে তুই কি চাস? আরে, আপনার তো দেখি আসলেই মাথায় সমস্যা আছে। আপনি ভালো কথাটা বুঝতেই পারেন না। আমি বললাম সাগরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সাগরের বন্ধু হৃদয় আমাকে পছন্দ করে, আর হৃদয় নিজে বলতে পারছে না বলে সাগরকে পাঠিয়েছে বলতে, এইটুকুই। কিন্তু আপনি তো সেটাকে তালগোল পাকিয়ে দিচ্ছেন। দেখ, তুই কিন্তু একদম আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না। যদি আমি কখনো কোনোভাবে জানতে পারি যে তুই সাগরের সঙ্গে সম্পর্কে আছিস, তাহলে কিন্তু তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। আমার এত কিছু কল্পনা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। সাগরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমি কেনই বা সাগরের সঙ্গে সম্পর্ক করতে যাব? ও আচ্ছা, তাহলে এই কথাটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখ। যদি কখনো কোনোদিন ভুল করে সাগরের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখিয়েছিস, তাহলে ওই দিনই তোর চোখ দুটো তুলে মার্বেল বানিয়ে দেব। এই বলে নদী সেখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই সাগর ক্যাম্পাসে ঢুকছিল। আর সাগর এটা দেখে ফেলে নদী সেখান থেকে চলে যাওয়ার পর। সাগর আস্তে আস্তে প্রিয়ার পাশে এসে দাঁড়ায়, আর তারপর প্রিয়াকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার প্রিয়া, নদী আপু কি আজ আবার তোমার সঙ্গে ঝামেলা করতে এসেছিল নাকি? আরে, আমার মনে হয় এই মেয়েটার মাথায় সমস্যা আছে। এই মেয়েটা কি বলে সে নিজেই জানে না। আমি নাকি তোমার সঙ্গে সম্পর্কে যাব। আসলে কি জানো, বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়েগুলো এরকমই হয়ে থাকে। রাতের বেলা নেশা করে বাড়িতে ফিরে আসবে, আর তারপর সেই নেশায় যাকে যা ইচ্ছা তাই বলে বেড়াবে। তুমি প্লিজ ওই পাগল মার্কা মেয়েটার কথাই কিছু মনে করো না। আরে না, ঠিক আছে, তুমি এসব চিন্তা করো না। আমি এই মেয়েটার কথায় কি মনে করতে যাব? তাছাড়া যেদিন এই ভার্সিটিতে এসেছিল সেদিনই এই মেয়েটার সম্পর্কে সবকিছু জানতে পেরেছি। আই ডোন্ট মাইন্ড ফর ইট। সাগর তখন সেখান থেকে সোজা ক্লাসরুমে চলে গেল। আর এরপর চলে গেল আরো 2 দিন। সেদিন বিকেল বেলা সাগর আর হৃদয় দুজনেই ক্যাম্পাস থেকে বের হয়েছিল। তখনই হৃদয় সাগরকে বলল, কি ব্যাপার দোষ, প্রিয়া তো এখনো কিছু বললো না নাকি? তুই ওর সঙ্গে কোনো কথাই বলিসনি? আরে বেটা, অপেক্ষা করো, নিশ্চয়ই বলবে। তুই এরকম কেন করছিস বলতো শুনি। মেয়েরা না তোর মতো নয়, সব কিছু এত সহজে নিয়ে নিতে পারে না। তারা কোনো একটা জিনিস নিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আর তারপর সিদ্ধান্তটা নেয়। প্রেম, বিয়ে, ওগুলো হলো সারা জীবনের ব্যাপার।
ওগুলো নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে ভাবতে হয়, বুঝলি? দোষ, আমি অত কিছু বুঝি না। তুই আজকে আমার প্রিয়ার সঙ্গে কথা বলাবি। প্রিয়া কি বলে সেটা আমাকে জানাবি। ওই যে প্রিয়া তার বান্ধবীতে নিয়ে ক্লাসরুম থেকে বের হয়েছে, তুই এক্ষুনি যা, প্রিয়ার সঙ্গে একটু কথা বল। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি প্রিয়ার সঙ্গে কথা বলে আসছি। তারপর দেখি প্রিয়া কি বলে। এই প্রিয়া দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? তোমাকে তো কিছু বলেছিলাম, তারপর তো তুমি আর কিছু বললে না। এখন হৃদয় আবার আমাকে পাঠালো তোমার কাছ থেকে উত্তর জেনে, তারপর তাকে জানাতে। এখন বলো আমি তাকে কি বলবো? ও, এই ব্যাপারে তো আমি নিজেই ভাবছিলাম তোমার সঙ্গে কথা বলবো। আসলে আমি বেশ কিছুদিন চিন্তা ভাবনা করেছি, তারপর চিন্তা ভাবনা করে দেখলাম তোমার বন্ধুর প্রপোজালটা মেনে নেওয়া যায়। এই নাও, এটা আমার ফোন নাম্বার, ওকে দিয়ে বলো রাতে ফোন দিতে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে শেষমেশ তুমি আমার বন্ধুর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলে। আমি জানতাম তুমি আমার বন্ধুকে অ্যাভয়েড করতে পারবে না, কারণ আমার বন্ধু তো ছেলে হিসেবে খুবই ভালো, তাই তাকে অ্যাভয়েড করা অতটা সহজ নয়। যাই হোক, আসি তাহলে। অনেক শুভকামনা রইল তোমাদের ভালোবাসা আর নতুন সম্পর্কের জন্য। এই বলে সাগর সেখান থেকে চলে আসলো, আর তারপর হৃদয়কে সবকিছু খুলে বলল। হৃদয় তো সব কথা শুনে অনেক খুশি হলো। তারপর সে সাগরের হাত থেকে মোবাইল নাম্বারটা নিয়ে সেখান থেকে সোজা বাসায় চলে গেল, আর অপেক্ষা করতে থাকলো কখন রাত হবে। তার সময় যেন কাটতে ইচ্ছে হয়েছিল না, কখন সে তার ভালোবাসার মানুষটার সঙ্গে একটাবার কথা বলবে। এটা ভাবতে ভাবতে রাত তখন আনুমানিক 10:30 বাজে। তখনই হৃদয় খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে এসে দরজাটা লাগিয়ে দিল, আর তারপরেই প্রিয়ার নাম্বারে ফোন দিল। 2-3 বার ফোন করার পরে প্রিয়া ফোনটা রিসিভ করলো। রিসিভ করেই বলল, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি জানলে কি করে আমি ফোন করলাম? কারণ আমি তো একটু আগেই নাম্বারটা দিয়ে এসেছি, তাই আমি জানি এটা তুমি ছাড়া কেউ হতে পারে না। তাই যখন ফোন করলে তখনই আমি বুঝতে পেরেছি এটা তোমার নাম্বার। এরপর দুজনে কথা বলতে লাগলো, আর কথা বলতে বলতেই রাত অনেকটা কেটে গেল। রাত আনুমানিক 2টার দিকে তারা কথা বলা শেষ করে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। আর এরপর চলতে থাকে তাদের প্রেমময় ভালোবাসার সম্পর্ক। এরপর চলে যায় বেশ কিছুদিন। এদিকে নদীও দিনের পর দিন সাগরকে বিরক্ত করেই যাচ্ছে। সে যেন সাগরের মুখ থেকে হ্যাঁ শব্দটা না বের করে ছাড়বে না। যেভাবেই হোক সে সাগরকে তার সঙ্গে সম্পর্ক করতে বাধ্য করেই ছাড়বে। সেদিন ছিল 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। আর সেদিন সকাল বেলায় সাগর ভার্সিটি ক্যাম্পাসে প্রবেশ করতে যাবে, তখনই নদী তার সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ তার দিকে এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ সাগর, প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। আমার ভালোবাসা এতটা সস্তা নয় যে কেউ বলবে আর তাকে আমি ভালোবেসে ফেলবো। সো প্লিজ আমাকে বিরক্ত করবেন না, আর এখন আপনি আমার সামনে থেকে সরে যান। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, কারণ আপনি একটা পাগল যার সঙ্গে কখনো সম্পর্ক করা যায় না। হ্যাঁ তাই, কারণ আমি তোমাকে ভালোবেসে পাগল হয়েছি। তোমার ভালোবাসা আমাকে দিওয়ানা করে দিয়েছে। আমি তোমাকে ছাড়া আমার আর চারপাশে কোনো কিছুই দেখতে পাই না। আমি যেখানেই যাই সেখানেই তোমার ছবিটা দেখতে পাই। আমি যাই কিছু করি, আমার চোখের সামনে তোমার ছবিটা ভেসে ওঠে। খেতে গেলে তুমি, শুতে গেলে তুমি, যেখানেই যাই সারাক্ষণ শুধু তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে থাকে। কেন বলো তো? তুমি ছাড়া কি পৃথিবীতে অন্য কোনো ছেলে মানুষ নেই? কেন অন্য কোনো ছেলে মানুষের ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে না? কারণ আমি যে তোমায় ভালোবাসি। হ্যাঁ, আমি এক মুহূর্তের জন্য মেনে নিলাম যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন বলে আমি আপনার জন্য কি করতে পারি সেটাই বলুন, আমি শুনি। তুমিও আমাকে ভালোবাসবে, আর কি করবে বলো শুনি? আপনাকে একটা কথা বলি, আপনি আপনার কানের ভিতর সেটা ভালো করে ঢুকিয়ে নিন। আপনাকে ভালোবাসা কোনো দিনই আমার পক্ষে সম্ভব নয়। প্রথমত আপনি বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ে। আপনি নেশা করে রাত বিরাতে বাড়িতে ফিরে আসেন। আপনার মতো মাতাল মেয়েকে বিয়ে করে বউ বানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর দ্বিতীয়ত হলো, আপনি কোথায় আর আমি কোথায়, আকাশের চাঁদ আর কোথায় মাটির পৃথিবী। তাই আপনাকে আমি রিজেক্ট করলাম। আপনি আপনার লেভেলের কাউকে খুঁজে নেন। আমি আমার লেভেলের কাউকে চাই না, কারণ আমি স্কুল কলেজ পেয়ে ভার্সিটিতে এসেছি, আর এবছর ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি।
যদি আমার লেভেলের কাউকে খোঁজার হতো তাহলে এতদিনে আমি কাউকে খুঁজে নিতাম। এতদিন পর্যন্ত কি হয়েছে এখন খুঁজে নেন। এখনো জীবনের অনেকটা সময় বাকি আছে। তাছাড়া আপনি এখনো বুড়ো হয়ে যাননি, জীবনটা সবেমাত্র শুরু। তাই জীবনে আপনার যোগ্য কাউকে খুঁজে নেন। আর হ্যাঁ, দয়া করে আপনি কখনোই আমাকে বিরক্ত করবেন না। এই বলে সাগর সেখান থেকে চলে গেল। আর নদী তখনই দৌড়ে ভার্সিটির বড় বিল্ডিংটাই উঠে গেল আর ছাদে দাঁড়িয়ে একটা স্পিকার হাতে নিয়ে বলতে লাগলো, শোনো সবাই, আমি তোমাদের বলছি আমি ফার্স্ট ইয়ারে সাগরকে খুব ভালোবাসি, কারণ সে আমার ভালোবাসা মেনে নিল না। ভালোবাসা ছাড়া জীবন মূল্যহীন, সেটা তোমরা সবাই জানো। তাই আমি আর এই জীবন রাখবো না, আমি এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে নিজের জীবন দিয়ে দেব। এটা ভার্সিটির সবাই শুনতে পেল। তাই হৃদয় সেটা শুনতে পায় আর হৃদয় তাই দৌড়ে সাগরের কাছে চলে গেল দৌড়াতে দৌড়াতে। হৃদয় একদম হাঁপাচ্ছিল আর হৃদয় কিভাবে হাঁপাতে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? একটু আগে নদী আপুকে মাইকে কে অ্যানাউন্স করলো সেটা তো শুনতে পাসনি? তাড়াতাড়ি আয়, আমার সঙ্গে দেখবি চল। আরে বাবা, কি হয়েছে সেটা তো আমাকে বল। আমার একটা ফোন এসেছিল, আমি ফোনে কথা বলছিলাম, আমি কিছু শুনতে পাইনি। বল আমাকে কি হয়েছে। নদী আপু মাইকে অ্যানাউন্স করেছে সে তোকে ভালোবাসে, আর তুই তাকে ভালোবাসিস না বলে সে তার নিজের জীবন দিয়ে দিবে। তাই সে পুরো বিল্ডিংয়ের ছাদে উঠেছে আর সেখান থেকে লাফ দিবে, এমনটাই বলেছে। কি বলছিস তুই? এই মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিচ্ছে। এই মেয়েটার অত্যাচার এখন আর আমি সহ্য করতে পারছি না। মেয়েটার জ্বালায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। কি করব বুঝতে পারছি না। দোষ, তুই কি করবি সেটা আমি জানি না, কিন্তু এখন আমি তোকে যেটা বলবো সেটা হলো তুই নদী আপুকে এসব করা থেকে থামা, তা না হলে কিন্তু কেস খেয়ে যাবি। আর তারপর যা হবে সেটা কিন্তু কল্পনার বাইরে। যদি মার্ডার কেসের আসামি করা হয় তাহলে কিন্তু তোকে পুরো জীবনটাই জেলখানায় কাটাতে হবে। আমি খুব ভালো করেই জানি, কিন্তু এখন আমি কি করব? আমি কি এই মেয়েটার পাগলামিকে প্রশ্রয় দিতে পারি নাকি? তুই তো খুব ভালো করেই জানিস আমি আমার ফ্যামিলির একমাত্র ছেলে। তাছাড়া আমার ফ্যামিলির আর্থিক অবস্থা অতটা ভালো নয়। আমার বাবা মা অনেক কষ্ট করে অনেক আমাকে লেখাপড়া শেখাচ্ছে, আর এখন কিনা আমি এই মেয়েটার সঙ্গে সম্পর্ক করব? দোষ, এত কিছু চিন্তা ভাবনা করার সময় এখন নেই, কারণ তুই নদী আপুর সম্পর্কে খুব ভালো করেই জানিস না। কিন্তু সে কিন্তু বড্ড একগুঁয়ে। সে যখন একটা কথা বলেছে তখন সে সেটা করেই ছাড়বে, তখন কিন্তু আর এখান থেকে কেউ পিছাতে পারবে না। এখন তুই শুধু একমাত্র পারিস নদী আপুকে এই সিদ্ধান্ত থেকে পিছু হাঁটতে। প্লিজ দোষ, কিছু একটা কর, তা নাহলে কিন্তু বড় সমস্যায় পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও চল আমার সঙ্গে, তারপর সেখানে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। অতঃপর সাগর আর হৃদয় দুজনেই সেখানে চলে আসতেই সাগর সেখানে এসে দেখতে পায় সত্যি সত্যি নদী বড় বিল্ডিংটার ছাদের উপর দাঁড়িয়ে আছে আর সেখান থেকে এসব কথা বারবার বলে যাচ্ছে। হ্যাঁ সাগর, আমি তোমাকেই বলছি, তুমি যদি আজ এবং এই মুহূর্তে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করো তাহলে আমি সত্যি সত্যি এখান থেকে লাফিয়ে নিজের জীবন দিয়ে দেব। যে জীবনে ভালোবাসা নেই সেই জীবন রেখে কোনো লাভ নেই। তুমি তো আমাকে ভালোবাসবে না, এমনটাই বলে দিয়েছো। তাহলে আমি আর আমার এই জীবন রেখে কি করব? আমি আমার জীবন দিয়ে দিলাম। আরে নদী আপু, এসব আপনি কি করছেন? আপনার তো দেখছি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। এরকম পাগলের মতো কাজ করছেন। জীবনটা সবে শুরু এখনই। তাছাড়া তোমার বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করছে। এরকমটা করা একদমই ঠিক হবে না। সাগর, আমি ঠিক বলে আর বিচার করতে চাই না। আমি তোমায় ভালোবাসি, আর তোমায় না পেলে আমি এই জীবন রাখবো না, এটাই ঠিক করেছি। এখন তুমি বলো, আমায় ভালোবাসবে কি বাসবে না? নদী আপু, আপনি নিচে নেমে আসেন, মাথাটা ঠান্ডা করেন, তারপর আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। বললাম তো আমার হাতে কোনো সময় নেই তোমার এসব ফালতু বকবকানি শোনার। আমার হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে। এই 2 মিনিটের মধ্যে তুমি সিদ্ধান্ত নেবে তুমি আমাকে ভালোবাসো কি বাসো না। যদি না বাসো তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব, আর তার জন্য দায়ী থাকবে তুমি। আরে এসব আপনি কি বলছেন? মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তাছাড়া আমার বাবা মার আমি ছাড়া আর কোনো সন্তান নেই। আমি যদি আপনার আত্মহত্যায় জেলে যাই তাহলে আমার বাবা মাকে কে দেখবে? তাছাড়া আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা মা যদি জানতে পারে এরকম কিছু তাহলে তারা অনেক কষ্ট পাবে।
তুমি চিন্তা করতে পারো, তাহলে আমার চিন্তা কেন করতে পারো না? আমিও তো তোমায় ভালোবাসি। তোমায় না পেয়ে আমি আমার নিজের জীবনটা দিয়ে দিতে চাইছি। তাহলে তুমি বুঝতে পারো না আমি তোমায় কতটা ভালোবাসি? দুটি মনের মিলন থাকতে হয়, কিন্তু যেখানে আমি আপনাকে পছন্দ করি না, ভালোবাসি না, সেখানে আপনি আমার সঙ্গে এটা অন্যায় করছেন। কাউকে জোর করে কোনো সম্পর্কে রাজি করানো কিন্তু একদমই অনুচিত। সারা দুনিয়া যদি আমাকে বলে যে আমি অন্যায় করছি, তাহলে আমি সেটাই মেনে নেব। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ সাগর। এখন বলো, তুমি আমায় ভালোবাসো কি বাসো না? যদি তুমি আমায় ভালো না বাসো, তাহলে আমি এক্ষুনি লাভ দেব এখান থেকে। আরে ভাই, কেউ এই মেয়েটাকে থামা। আমি কেন বুঝতে পারছি না আমি এই মেয়েটাকে ভালোবাসি না। ভাই, এখানে এই মেয়েটাকে কেউ থামাতে পারবে না, তাই আমি তোর বন্ধু হিসাবে তোকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তুই নদিয়াপুর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নে। এটা ছাড়া তোর সামনে আর কোনো উপায় নেই। তুই আমার বন্ধু হয়ে আমাকে এত বড় একটা বিপদের মুখে ঠেলে দিচ্ছিস। তোর একবারও মনে হচ্ছে না যতই ভুল কথা বলছি? না, আমার মনে হচ্ছে না, কারণ এই মুহূর্তে তোকে এত বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য এটা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। তুই কি ভাবছিস বল আমাকে? এই মেয়েটার সঙ্গে সম্পর্ক করা নাকি সারা জীবন আরেকজনের মৃত্যুর দায় নিয়ে জেলে পচে মরা? আমি কোনো কিছুই ভাবতে পারছি না রে ভাই। আমার চোখের সামনে সব কিছুই ঘোলাটে লাগছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। তুই নদিয়াপুর প্রপোজাল অ্যাকসেপ্ট করে আর তার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ কর, তারপর দেখবি সব এমনি এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু আর কোনো কিন্তু নয়, তোকে যেটা বলেছি তুই সেটাই কর। আমি তোকে যেটা বলেছি সেটাই শুনতে, না হলে সত্যি বলছি অনেক বড় ঝামেলায় পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখছি কি করা যায়। নদী আপু প্লিজ তুমি নিচে নেমে আসো, তারপর আমি তোমার প্রস্তাব মেনে নিচ্ছি। কিন্তু তুমি এরকম করো না। না, এখন আমি তোমার কোনো কথাই শুনবো না। আগে তুমি আমাকে লাভ ইউ টু বলবে, তারপরই আমি এখান থেকে নেমে আসবো। তা না হলে আমি এখান থেকে কখনোই নেমে আসবো না। আমি তোমায় ভালোবাসি সাগর। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, আমি যখন তোমাকে ভালোবাসি বললেই নেমে আসবে, তাহলে আমি বলছি তোমাকে লাভ ইউ টু। প্লিজ এবার তুমি নেমে আসো। কি বললে তুমি? আবার বলো, আমি শুনতে পাইনি। আমার কান পর্যন্ত তোমার কথা পৌঁছায়নি। আরেকবার জোরে বলো। বললাম তো আই লাভ ইউ টু। এবার তুমি নিচে নেমে আসো, আর এরকম করো না প্লিজ। নেমে আসো ওখান থেকে। আরেকবার বলো, তাহলে আমি নেমে আসবো। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। এবার তো তুমি অন্তত নিচে নেমে আসো। সাগর তখনও সেখানে দাঁড়িয়েই আছে। এদিকে নদী দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে সবার সামনে সাগরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ সাগর, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকে এইটুকু করতেই হলো। প্লিজ তুমি আমায় ভুল বুঝো না, বিকজ আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। প্লিজ আপু, আপনি আপনার মাথাটা ঠান্ডা করুন, আর ঠান্ডা মাথায় সবকিছুই তো চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিন। এই তুমি আবার আমাকে আপু কেন বলছো? তুমি না একটু আগেই আমাকে বললে যে তুমি আমার প্রপোজাল মেনে নিয়েছো, তাহলে এখন আবার আমাকে আপু বলছো কেন? তাহলে আমি আপনাকে কি বলবো? আপনি আমার চাইতে বয়সে বড়, তাছাড়া আমার চাইতে সিনিয়র ক্লাসে পড়াশোনা করছেন। তো আমি আপনাকে কি বলবো আপনি নিজেই সেটা আমাকে বলে দিন। এখন থেকে তুমি আমাকে আমার নাম ধরে ডাকবে, কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ, সেজন্যই আমি আপনাকে বলছি আপনার মাথাটা ঠান্ডা করুন, আর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিয়ে ভাবেন সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য ভালো হচ্ছে না, আর আমার জন্য ভালো হচ্ছে না। আমি কোনো কথা শুনতে চাই না। তোমায় ভালোবাসি, ব্যাস এইটুকুই। এরপর আর কোনো কথা বললে তার ফল কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। কারণ আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি আমাকে মিথ্যা কথা বলে ওখান থেকে নামিয়ে এনেছো, আর এখন আমার সঙ্গে প্রতারণা করতে চাইছো। আরে না বাবা, আমি আপনার সঙ্গে প্রতারণা কেন করব? দেখুন, আপনি তো আমার ফ্যামিলি সম্পর্কে কোনো কিছুই জানেন না, তাই আপনাকে বলছি আমার বাড়িতে কিন্তু আপনাকে বসতে দেওয়ার মতো জায়গাটাও হবে না। সেখানে যদি একটা সম্পর্ক করতে চাই, সেখানে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, তাই ওটা আমার পক্ষে সম্ভব নয়। তোমার কোনো কিছু নেই তাতে কি হয়েছে? আমার তো সবকিছুই আছে।
আমি না হয় আমারটা দিয়ে আমার জীবনটা সুন্দর করে সাজিয়ে নেব, কিন্তু তারপরও আমার তোমাকেই চাই। তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। হৃদয় দোস্ত আমার, প্লিজ তুই এই মেয়েটাকে একটু বোঝা। আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে আসছে, কি করব কিছুই বুঝতে পারছি না। আরে ভাই, মাথা খারাপ করার কি আছে? নদী আপু তো আর সেই যে মেয়ে নয়, তার বাবার বিশাল সম্পত্তি, সব কিছু তো তুই বোনই পাবে। যেহেতু তাদের কোনো ভাই নেই, তাহলে এত চিন্তার কি আছে? শোন, এই সমাজে এখন বর্তমান যুগে বয়স কোনো ব্যাপার না, টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেই সব কিছু হয়। আমার মাথাটা বাড়ি মেরে ফাটিয়ে ফেল, আমি কিছু ভাবতে পারছি না। এই বলে হুট করে সাগর সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই দৌড়ে চলে আসলো আর সাগরের মাথায় পানি দিতে থাকলো। প্রায় 1 ঘন্টা পর সাগরের জ্ঞান ফিরে আসলো। তখনই নদী সাগরকে বলতে লাগলো, তুমি যখন ভালোই বাসবে না আমাকে, তাহলে কেন বাঁচালে আমায়? যেখানে ভালোবাসা নেই সেখানে তো আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। তাই তো আমি নিজেকে শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু তারপর তো তুমি আমাকে জোর করে আমাকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসলে। তাহলে এখন কেন বলছো তুমি আমায় ভালোবাসতে পারবে না? প্রথমত আপনি আমার চাইতে বয়সে বড়, দ্বিতীয়ত আপনি কোটিপতি বাবার আদরের রাজকন্যা। আপনাকে নিয়ে আমি কখনোই সুখে রাখতে পারবো না, তাই আপনাকে বিয়ে করব না। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমি তোমায় বলছি, তুমি যদি আমাকে নিয়ে রাস্তায় থাকো তাহলে আমি সেখানেই থাকবো। যদি খাবার হিসেবে সারাদিনে একটা রুটি এনে দাও তাহলে সেটাই খেয়ে আমি সারাটা দিন পার করে দেব, কিন্তু তারপরও আমার একটা ভালোবাসার মানুষ চাই। এগুলো আপনি আবেগে বলছেন, বিবেক দিয়ে ভেবে দেখেন, সেগুলো কখনোই আপনার চিন্তায় আসবে না। আর আবেগ দিয়ে কখনো জীবন চালানো যায় না। জীবনে চলতে গেলে বিবেক দিয়ে চলতে হয়। তার মানে তুমি আমায় কখনোই ভালোবাসবে না? ঠিক আছে, আমি আর এই জীবন রাখবো না। এই বলে নদী তখনই সেখান থেকে দৌড় দিল। আবারও ছাদে চলে যেতে চাইছিল, কিন্তু সাগর তাকে সেটা করতে দিল না আর তার হাত ধরে নিল। কি হলো? তুমি আবার আমার হাত ধরলে কেন? তুমি তো বললে তুমি কখনোই আমার সঙ্গে সম্পর্ক করবে না, কখনোই তুমি আমার কথা মেনে নিবে না, তাহলে কেন আমাকে বাঁচাতে চাইছো? ঠিক আছে, আমি এই সম্পর্ক মেনে নিলাম। সত্যি বলছো তো? হ্যাঁ, একদম সত্যি কথা বলছি। এই যে সত্যি সত্যি 3 সত্যি। কখনো আমায় ছেড়ে যাবে না তো? থাকবে তো সারা জীবন আমার পাশে? হ্যাঁ, আপনি যদি আমাকে ছেড়ে না যান তাহলে আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। আপনি যদি সারা জীবন এভাবে আমার পাশে থাকতে পারেন তাহলে আমিও সারা জীবন আপনার পাশে থাকব, কখনোই আপনাকে ছেড়ে যাওয়ার দুঃসাহস দেখাবো না। তাহলে এখনো তুমি আমাকে আপনি আপনি করে কেন বলছো? আমি তো তোমার এখন গার্লফ্রেন্ড হই, তাহলে তুমি আমাকে তুমি করে বলবে আর আমার নাম ধরে ডাকবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপনি তো আমার চাইতে বয়সে বড়। তাতে কি হয়েছে? বউকে কি কেউ আপনি আপনি করে বলতে শুনেছে? তাহলে তুমি কেন আমাকে আপনি আপনি করে বলবে? আমাকে তুমি করেই বলবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। তবে একটা কথা আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি কখনো নাইট ক্লাবে যাও, বন্ধুদের সঙ্গে ড্রিঙ্কস করো, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো না। কারণ আমার ফ্যামিলির অর্থ সম্পদ না থাকলেও মান ইজ্জত আছে। তাছাড়া নেশাগ্রস্ত একটা মেয়েকে কোনোদিনও আমার ফ্যামিলি তাদের কাছে বউ বানাবে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিতে পারবো, কারণ আমি তোমায় ভালোবাসি আর মানুষ ভালোবাসার জন্য কত কি করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে শুরু হলো তোমার দিন। এখন থেকেই তুমি প্রমাণ করবে তুমি আমায় কতটা ভালোবাসো। এই বলে সাগর এখান থেকে চলে গেল। আর এদিকে নদীও কিছুক্ষণ পর বাসায় চলে আসে। বাসায় আসতেই তার ছোট বোন রিমি তাকে বলল, আপু, ব্যাংকক থেকে আব্বু ফোন করেছিল, বলল আব্বু আর আম্মু আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে। ওরা আবার এখন কেন বাংলাদেশে আসবে? এই তো গত মাসে বাংলাদেশ থেকে গেল, তাহলে আবার এত তাড়াতাড়ি এখানে আসার কি আছে? আমি জানি না, তবে আমাকে বলল কি যেন একটা জরুরি দরকার আছে, সেই জন্য তারা বাংলাদেশে আসবে। আর এই কাজটা শেষ হলে আবারও চলে যাবে। যে যায় যে তাই করুক, এইসব কথা আমাকে বলতে আসিস না, এইসব কথা শুনতে আমার একদম ভালো লাগে না। এই বলে নদী সেখান থেকে সোজা নিজের রুমে চলে আসলো আর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলো।
সেদিন সন্ধ্যাবেলা সে সাগরের নাম্বারে ফোন দিল। সাগর মোবাইল রেখে বাইরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল, আর তখনই সাগরের ছোট বোন তার ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি নদী। কিন্তু তুমি কে? এটা সাগরের ফোন না? হ্যাঁ, এটা তো ভাইয়ার মোবাইল, কিন্তু ভাইয়া ফুটবল খেলতে গেছে। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আচ্ছা, তার মানে তুমি সাগরের ছোট বোন। আমি তোমার হবু ভাবি, আমার নাম নদী। আরে এসব আপনি কি বলছেন? আমার ভাইয়া কখনোই প্রেম করতে পারে না। আমার ভাইয়া প্রেম করার মতো ছেলে নাই, আর সেখানে কাউকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে, এটা আমি বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস না হলে তোমার ভাইয়া যখন বাসায় আসবে তোমার ভাইয়াকে জিজ্ঞাসা করো। সে তো আমি জিজ্ঞাসা করব। আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আপনি আজকের পর থেকে আমার ভাইয়াকে আর কখনোই ফোন করবেন না, কারণ আমি চাই না আমার ভাইয়া আমার বাবা মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করুক। মানে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে বিয়ে করলে বা আমার সঙ্গে সম্পর্ক রাখলে তোমার বাবা মা কেন মনে কষ্ট পাবে? কারণ আমাদের ফ্যামিলিতে প্রেম ভালোবাসা ওসব কেউ পছন্দ করে না। আমার বড় বোন প্রেম করে বিয়ে করে চলে গেছিল, আর 7 বছর হলো, কিন্তু এখনো আমার বাবা মা এই সম্পর্ক মেনে নেয়নি। তাকে আমাদের বাড়িতে আসতে দেয় না, তার সঙ্গে ফোনে কথাও বলে না, তার সঙ্গে কোনো যোগাযোগও রাখে না। তাই আমরা চাই না যে ভাইয়া এমন একটা ভুল করুক। ঠিক আছে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমি তোমার বাবা মাকে রাজি করিয়ে তোমাদের বাড়িতে বউ হয়ে আসব, কিন্তু তোমার ভাইকে কখনোই আমি ছাড়া অন্য কাউর হতে দেব না। এই বলে নদী তখনই ফোনটা কেটে দিল। আর এদিকে সন্ধ্যা হতে না হতেই সাগর বাসে চলে আসলো। আর সাগরকে দেখে তিশা বলতে লাগলো, ভাইয়া তুই একবার আমার রুমে আসিস, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। তোর আবার কি হলো? এখানেই বল, আমি শুনি। না, এখানে কিছুই বলা যাবে না, তুই আমার সঙ্গে আমার রুমে চলো, আমি সেইখানে গিয়ে তোকে সব বলতে চাই। সাগর তখন আর কোনো কথা না বলে তিশার সঙ্গে রুমে চলে আসলো। সাগর আর তিশা যখনই রুমে প্রবেশ করলো তখনই তিশা রুমের দরজাটা বন্ধ করে দিল। এটা দেখে সাগর বলতে লাগলো, আরে ভাই কি বলবি বল, কিন্তু এভাবে রুমের দরজা বন্ধ করার কি আছে? ভাইয়া তুই কি প্রেম করছিস কারোর সঙ্গে? হঠাৎ এরকম প্রশ্ন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর ফোনে সন্ধ্যায় কেউ ফোন করেছিল, সে আমাকে বলল সে নাকি তোর হবু বউ। এবার তুই আমাকে সত্য ঘটনাটা কি সেটা খুলে বল। অতঃপর সাগর তিশাকে সমস্ত কিছু খুলে বললে সবকিছু শুনে তিশা সাগরকে বলল, আমি বুঝলাম না ভাইয়া, তুই সবকিছু জেনে শুনে কেন এরকম একটা ভুল করছিস? তুই তো জানিস বাবা মা কখনো এই সম্পর্ক মেনে নেবে না, কিন্তু তারপরেও তুই কেন এরকমটা করলি বল? আমি কি ইচ্ছে করে এরকম করেছি নাকি? আমি যদি তখন নদীর প্রপোজালের রাজি না হতাম, যদি আত্মহত্যা করত আর তার ড্রাইভার সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হতো, এখন তুই বল কোনটা করা আমার উচিত ছিল? আমি কিছুই বুঝতে পারছি না ভাইয়া, কিন্তু এইটা করা তোর একদমই উচিত হয়নি। সাগর তখনই কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলো। এরপর চলে গেল আরো 2-3 দিন। সেদিন হঠাৎ করে রাত 10টার দিকে নদী সাগরকে ফোন দিয়ে বলতে লাগলো, তুমি এক্ষুনি একবার আমাদের বাড়িতে আসো তো, তোমার সঙ্গে একটু জরুরি দরকার আছে। এখন তো রাত 10টা বেজে গেছে, এখন আমি কি করে আসবো? তাছাড়া তোমার বাসা আমার বাড়ি থেকে অনেক দূরে, এখন আসা সম্ভব নয়। আমি তোমার বাড়িতে গাড়ি পাঠিয়ে দিয়েছি, আমার ড্রাইভার মনে হয় এতক্ষণে তোমাদের বাড়িতে পৌঁছে গেছে, তুমি গাড়িতে করে চলে আসো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত রাতে আমি তোমাদের বাড়িতে কেন আসবো? কোনো দরকার থাকলে বলো। এক্ষুনি তোমাকে একবার দেখতে মন চাইছে, তাই তুমি এক্ষুনি চলে আসবে। তাহলে আমরা ভিডিও কলে কথা বলতে পারি, কিন্তু এখন আসার কি আছে? আমি আসতে পারবো না এত রাতে। আব্বু আম্মু যদি জানতে পারে তাহলে আমাকে খুব বকা দিবে। আচ্ছা এবার তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি নিজেই চলে আসছি, তোমাকে আসতে হবে না। এই বলে নদীর সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। সাগর নদীর কথা শুনে অনেক ভয় পেয়ে গেল, কারণ নদী যখন বলেছে তখন সে চলে আসবে। তাই সে সঙ্গে সঙ্গেই নদীকে ফোন ব্যাক করলো। 2-3 বার রিং হওয়ার পর নদী ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো? তুমি এখন আবার আমাকে ফোন দিয়েছো কেন? আমি না বললাম আমি আসছি? তাহলে আবার ফোন দেওয়ার কি আছে? আমি এসে তারপর সামনাসামনি তোমার সঙ্গে কথা বলবো। তোমাকে আসতে হবে না, আমি নিজেই আসছি। প্লিজ তুমি
এরকম করো না। আমার বাড়িতে যদি তুমি আসো, আব্বু আম্মু সবাই এখন বাড়িতে আছে, তাহলে খুব বড় একটা ঝামেলা হয়ে যাবে। এই তো লাইনে আসছো। সোজা কথায় যদি কাজ না হয় তাহলে আঙুলটা একটু বাঁকাতে হয়। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। এই বলে নদী ফোনটা কেটে দেয়। আর এদিকে সাগর তাড়াহুড়ো করে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। বাসা থেকে বের হতেই দেখে একটা বড় গাড়ি তার বাড়ির সামনে অপেক্ষা করছে। তখন সাগর আর দেরি না করে গাড়িতে উঠে বসলো, কারণ সে জানে এটা নদীদের গাড়ি। কিছুক্ষণের মধ্যে সাগর সেখানে পৌঁছে গেল। সাগর বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে, তখনই রিমির সঙ্গে দেখা। আরে আপনি সেই দিনে সেই ছেলেটা না? আজকে তো আমার বোন ক্লাবে যায়নি, তাহলে আজ কেন এসেছেন? রিমির কথা শুনে সাগর কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। তাকে কি জবাব দেওয়া উচিত। সাগর কিছু একটা বলার চেষ্টা করছিল, তখনই নদী এসে সেখানে উপস্থিত হলো আর তার বোনকে বলল, দেখ রিমি, কাউকে জেরা করা আমার একদমই পছন্দ নয়, এটা তুই খুব ভালো করে জানিস। তাছাড়া এই ছেলেটা আমার ভার্সিটিতে পড়াশোনা করে, ওকে আমি ডেকেছি, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আমার কেন যেন এই বিষয়টা একটু সন্দেহ লাগছে। তোদের দুজনের মধ্যে কি কিছু চলছে নাকি? বল আমাকে। এত গোয়েন্দাগিরি করতে যাস না। আমি যে গোয়েন্দাগিরি করা একদম পছন্দ করি না এটা তুই জানিস, তাই এত গোয়েন্দাগিরি করার কোনো প্রয়োজন নেই। যেখানে আছিস সেখানেই ভালো আছিস, আর সেখানেই থাক। রিমি তখন আর কোনো কথা বলার সাহস পেল না, কারণ এখন যদি সে নদীকে আর কিছু বলে তাহলে নদী হয়তো আরো 5টা কথা শুনিয়ে দেবে। তাই তার চেয়ে বরং এটাই ভালো হয় যে কথা না বলে থাকা। তাই সে সেখান থেকে চুপচাপ নিজের রুমে চলে গেল। আর এদিকে নদী সাগরকে নিয়ে নিজের রুমে চলে আসলো, আর সঙ্গে সঙ্গে রুমের দরজাটা বন্ধ করে দিল। এটা দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো? তুমি রুমের দরজা কেন বন্ধ করলে? আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে পার্সোনাল টাইম স্পেন্ড করব। তাহলে কি রুমের দরজা খোলা রাখবো নাকি? মানে তুমি কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মাথা ঠিক আছে নাকি? আজকেও আবার ড্রিঙ্কস করেছো? না, একদম আমি সম্পূর্ণ ঠিক আছি। আর তাছাড়া আমি বাড়িতে বসে ড্রিঙ্কস করব কিভাবে? বাড়িতে আমার ছোট বোন আছে আর অনেক কাজের লোকও আছে, তারা আমার আব্বুর কাছে সবকিছু বলে দেবে। তাই আমি আমার বাড়িতে বসে ড্রিঙ্কস করি না। তাছাড়া আমি তো তোমাকে কথা দিয়েছি, তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করো তাহলে আমি কখনোই এসব আর করবো না। ও আচ্ছা, এটা তো খুবই ভালো কথা। ঠিক আছে, এখন তুমি আমাকে এইটা বলো যে তুমি এত রাতে কেন আমাকে তোমাদের বাড়িতে ডেকে এনেছো? কোনো বিশেষ দরকার আছে নাকি? নদী তখন কোনো কথা না বলে সাগরের দিকে অগ্রসর হতে শুরু করলো। সাগর নদীর মনস্কামনা কিছুটা বুঝতে পেরে বলল, নদী, তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলো, নয়তো আমাকে বাড়ি চলে যেতে হবে। আমি কাউকে কিছু বলে আসিনি, আর আমাকে খুঁজে না পেলে আমার বাবা মা আমাকে খুব বকা দেবে। আজ রাত তুমি আমার এখানেই থাকবে, আর সারা রাত আমি তোমার সঙ্গে সময় কাটাবো। এবার তো আমার মনে হচ্ছে সত্যি সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি জানোই না যে কি বলছো। চুপ, একদম কোনো কথা বলবে না, বাড়িতে অনেক মানুষ আছে, শুনতে পাবে। আমাকে যেতে দাও, আমি এখান থেকে চলে যাব। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। কথাটা বলা শেষ করার আগেই নদী সাগরের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল, আর তারপর ইচ্ছে মতো কিস করতে শুরু করলো। সাগরের যেন একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সেই নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। প্রায় 5 মিনিট পর নদী সাগরকে ছেড়ে দিল, আর তারপর বলতে লাগলো, কি হলো, তুমি এরকম করছো কেন? এসব কি করছো তুমি? প্লিজ আমাকে যেতে দাও। চুপ করো, আমি তোমাকে বললাম না আজ সারা রাত তুমি এখানে থাকবে, আমার সঙ্গে সময় কাটাবে? তোমাকে আমি কখনোই যেতে দেব না। আরে কি বলছো তুমি? কেন করছো এরকম? তোমাকে বললাম না আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে? আমার বাবা যদি জানতে পারে আমি এত রাতে বাসা থেকে বের হয়েছি তাহলে আমাকে মাইরও দিতে পারে। তুমি ছেলে নাকি মেয়ে আমি সেটাই বুঝতে পারি না। এই যুগে মেয়েরাই কত ফ্রিডম নিয়ে চলাফেরা করে, আর সেখানে তুমি তো ছেলে, আর ছেলে হয়ে বাবা মাকে এত ভয় পাও কেন? কারণ প্রেম ভালোবাসা আমাদের ফ্যামিলিতে কেউ পছন্দ করে না। প্রেম ভালোবাসার আমাদের ফ্যামিলিতে একদম বিষের মতো। প্লিজ তুমি আমাকে যেতে দাও। কিন্তু কে শুনে কার কথা নদী সাগরের উপর ঝাঁপিয়ে পড়ল, আর তার ঠোঁটে ইচ্ছে মতো কিস করতে লাগলো। শুধু কি কিসের মধ্যে সীমাবদ্ধ থাকলো, তারপর সারা শরীরে ছেয়ে গেল নদী সাগরকে পাগলের মতো তার সোরা শরীরে কিস করতে থাকে, আর সাগরকে নিজের প্রতি আকর্ষিত করার চেষ্টা করতে থাকে। সাগর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলেও আর কতক্ষণ ঠিক রাখবে,
হাজার হোক সে একটা পুরুষ মানুষ, তাই বেশিক্ষণ টিকে থাকতে পারল না। কিছুক্ষণ সময়ের মধ্যেই দুজন দুজনার মাঝে ডুবে গেল। আর প্রায় 2 ঘন্টা ধরে চলল তাদের এই প্রেমময় আদান প্রদান পর্ব। 2 ঘন্টা পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। আর তখন সাগর নদীকে বলতে লাগলো, দেখো, যেটা হলো সেটা কিন্তু একদমই ঠিক হলো না। এই দিনটার জন্য একদিন কিন্তু তোমাকে ঠিক পস্তাতে হবে। আমি কোন কাজ করেছি আর সেটার জন্য আমাকে পস্তাতে হয়েছে এরকমটা আজ পর্যন্ত হয়নি, আর ভবিষ্যতে হবে বলেও মনে হয় না, কারণ এটা আমি ইচ্ছে করেই করেছি। আমি যদি তোমার সঙ্গে এরকমটা না করতাম তাহলে হয়তো তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে সম্পর্ক করার চিন্তা করতে। আজ বিকেলে যখন আমি তোমাকে ফোন দিয়েছিলাম তখন তোমার বোন ফোনটা রিসিভ করেছিল, আর তার কথা শুনে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তোমাকে নিজের করে পাওয়াটা কতটা সহজ নয়। একটা মেয়ে মানুষ নিজের ইজ্জত রক্ষা করার জন্য সবকিছুই করতে পারে, আর সেই ইজ্জত কিনা তুমি ইচ্ছায় আমাকে দিয়ে দিলে, এটা একদমই ঠিক হয়নি। মনে করো আমার ফ্যামিলি মেনে নিল, কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে মেনে নিল না, তখন তুমি কি করবে? আমার ফ্যামিলির তোয়াক্কা আমি করি না, কারণ আমার ফ্যামিলি আমাকে মেনে নিবে কি নিবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি একজনকে ভালোবাসি আর ভালোবাসার অধিকার আমার রয়েছে। তারা কেন আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করবে? তারা, তোমার বাবা মা তোমার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার রাইটস তাদের আছে। তোমার ব্যাপারে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তুমি নিজের ইচ্ছায় তাদের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারো না। কেন পারি না? অবশ্যই পারি। তারা যখন বিয়ে করেছিল, তারা যখন নিজেদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছিল, তখন কি আমি তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেছিলাম নাকি? তখন তুমি ছিলে না। তাছাড়া তোমার বাবা মায়ের ব্যাপারে তাদের বাবা মায়েরা সিদ্ধান্ত নিয়েছিল। যাই হোক, এখন আমি আসি। এই বলে সাগর রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু নদী তাকে সেটা করতে দিল না। পিছন থেকে হাত ধরে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর বলতে লাগলো, তোমাকে না বললাম আজ তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না? আজ সারা রাত তোমাকে এখানেই থাকতে হবে। তুমি আমার সঙ্গে সময় কাটাবে, সারা রাত আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। না, একদমই নয়। আমাকে বাসায় চলে যেতে হবে, কারণ আমার বাবা যদি কোনোভাবেও জানতে পারে এত রাতে আমি বাড়ি থেকে বের হয়েছি, তাহলে আমার পিছে আর একটাও থাকবে কিনা সন্দেহ আছে। তোমার কাছে কে সবচাইতে আগে, আমি নাকি তোমার বাবা মা? দেখো, এখনো তোমার সঙ্গে আমার বিয়েটা হয়নি, তাই এখনো পর্যন্ত আমার কাছে সবচাইতে আগেই আমার বাবা মা। তাছাড়া আমি আমার বাবা মায়ের সম্মানকে অনেক বেশি ভালোবাসি। আমার বাবা মায়ের সম্মানই আমার কাছে সবার আগে, যদিও বাধ্য হয়ে তোমার সঙ্গে সম্পর্কটা আমাকে করতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আজ প্রথম দিন তাই আমি তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম যেদিন তোমাকে ডেকে আনবো সেদিন কিন্তু সারা রাত আমার সঙ্গে থাকতে হবে। আর কোনোদিন আমি এখানে আসবই না, কারণ তুমি আমাকে পেলেই এসব কাজ করবে, আর এগুলো আমি একদমই পছন্দ করি না। আল্লাহ না করুক এমন দিন তোমার অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল আর আমার অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল, তখন আমি আল্লাহর কাছে এর জন্য কি জবাব দেব? তার মানে তুমি আগে থেকেই ঠিক করে রেখেছো যে আমাকে তুমি বিয়ে করবে না, তাই না? কিন্তু একটা কথা শুনে রাখো, আমিও তোমাকে বলে দিয়েছি তুমি যদি কাউকে বিয়ে করো তাহলে সেটা আমাকেই করতে হবে। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে কোনোদিন বিয়ে করতে পারবে না। আমি তোমাকে অন্য কাউকে বিয়ে করতে দেবই না। কথাগুলি শুনতে শুনতে সাগর রুম থেকে বের হয়ে চলে গেল, আর তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলো। কিন্তু সমস্যাটা তখনই ঘটলো সাগর যখন ড্রয়িং রুম দিয়ে বেডরুমের দিকে এগোচ্ছিল। তখনই সাগরের বাবা তাকে দেখে ফেলে আর তাকে দেখে বলে, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? এত রাতে তুমি কোথা থেকে আসছো? কোথাও না আব্বু, এই তো বাসার সামনে কুকুর ছিল অনেকক্ষণ ধরে, তাই আমি ওগুলোকে তাড়াতে গিয়েছিলাম। ঘুম পাচ্ছে তো, ঘুমের সমস্যা হচ্ছে তাই। কই, আমি তো কোনো কুকুরের ডাকের আওয়াজ শুনতে পাইনি। তাহলে তুমি কোথা থেকে কুকুরের ডাকের আওয়াজ শুনলে? তুমি হয়তো ঘুমিয়েছিলে তাই শুনতে পাওনি, আমি শুনতে পেয়েছিলাম তাই কুকুর তাড়াতে গিয়েছিলাম, এইটুকুই, আর কিছু না। আমার মনে হয় তুমি আমার সঙ্গে কিছু একটা লুকোচ্ছ। বলো, কি লুকাচ্ছ? আরে না আব্বু, একদমই নয়। আমি তোমার কাছ থেকে কি লুকাবো? আমি তোমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছি না, যা বলছি একদম সত্য কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে রুমে চলে যাও আর তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো। সকালে তো আবার ভার্সিটিতে যেতে হবে। এত রাত হয়েছে, এখনো যদি না ঘুমাও তাহলে তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে না। আচ্ছা আব্বু, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছি।
এই বলে সাগর কোনো রকমে তার বাবাকে মিথ্যে কথা বলে রুমে চলে আসে আর তারপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। তার ঠিক কিছুক্ষণ পরেই তার মোবাইল ফোন আসা শুরু করেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখে নদী তাকে ফোন করেছে। সাগরের কোনোভাবেই ইচ্ছা করছিল না ফোনটা রিসিভ করতে, কিন্তু পরপর নদী ফোন দিয়ে যাচ্ছিল তাই সে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই সাগর অপর প্রান্ত থেকেই শুনতে পেল। কি হলো? তোমাকে সেই কখন থেকে ফোন দিয়েছি, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? আজ মরতে মরতে বেঁচে গেছি, তাই জানো আমি বাসায় ঢুকছিলাম তখনই আব্বুর হাতে ধরা পড়ে গেছিলাম। তোমার জন্য আমাকে কতগুলো মিথ্যে কথা বলতে হয়েছে। জীবনে এই প্রথমবার আব্বুর কাছে আমাকে মিথ্যে কথা বলতে হলো। তো কি হয়েছে? নিজের ভালোবাসার মানুষের জন্য এইটুকু মিথ্যা কথা বলতে পারো না? কেমন প্রেমিক তুমি? মিথ্যে বলার কি প্রয়োজন ছিল? সত্য কথাটা বলে দিলেই পারতে। তুমি বলতে যে আব্বু, আমি তোমার হবু বৌমার সঙ্গে দেখা করতে গেছিলাম আর তার সঙ্গে কিছু সময় কাটিয়ে তারপর চলে এসেছি। তোমার মতো অত সাহস আমার নেই। আমি কি করে আব্বুর কাছে এই কথাটা বলতাম যে আমি তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম? আর যদিও বলতাম তাহলে কি এখন পর্যন্ত তোমার সঙ্গে কথা বলতে পারতাম? এতক্ষণে হয়তো আমাকে হসপিটালে চলে যেতে হতো। আচ্ছা যাই হোক, তুমি এতক্ষণে আমাকে ফোন করেছো কেন? বাবারে বাবা, আমি কি তোমাকে ফোন করতে পারি না নাকি? তুমি এত রাতে আমার বাড়ি থেকে বের হয়ে গেছো, তখন রাত 1টার কাছাকাছি বাজে। তারপর তুমি ঠিক মতো বাড়িতে পৌঁছেছো কিনা সেটা জানা তো আমার প্রয়োজন, তাই নাকি? নিজেই বিপদের মুখে ঠেলে দিয়েছো, তারপর আবার নিজেই জিজ্ঞাসা করছো বিপদ থেকে উদ্ধার হয়েছো কিনা। আমি অনেকক্ষণ আগেই বাসায় চলে এসেছি, এখন বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম আর তখনই তুমি আমাকে ফোন দিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ফোন রেখে দিচ্ছি, কাল সকালে ভার্সিটিতে এসে কথা হবে। অতঃপর কথা বলা শেষ করে দুজনেই ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ভার্সিটিতে যেতেই নদী সাগরের সামনে এসে দাঁড়ালো। তা কালকে আমার সঙ্গে খেলাধুলা করে কেমন মজা পেলে সেটা তো বললে না। তুমি কেমন নির্লজ্জ বেহায়া, আমি সেটাই বুঝতে পারছি না। ভার্সিটিতে এসে এসব কথা জিজ্ঞাসা করছো, তোমার কি একটু লজ্জা করছে না নাকি? লজ্জা করবে কেন? আমি তো আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই কথা বলছি, আমি তো আর পরপুরুষের সঙ্গে কথা বলছি না, তাহলে লজ্জা পাওয়ার কি আছে? সত্যি তোমাকে কিছুই বলার নেই, তোমাকে আর কি বলবো। তুমি তোমার মতোই চলো, এটাই সবচাইতে ভালো কাজ। সেটাই। তোমাকে একটা কথা বলার ছিল। আমার আব্বু কালকে বাংলাদেশে আসছে, আম্মু আসছে, তাদের কি যেন কাজ আছে কয়েকদিন, তোমার সঙ্গে ঠিক মতো কথা বলতে পারবো না। হ্যাঁ তো কি হয়েছে? আমি কি তোমাকে বলেছি নাকি যে আমাকে প্রতিদিন ফোন দিতে হবে, আমার সঙ্গে প্রতিদিন কথা বলতে হবে? এমন কি কোনো বাধ্যবাধকতা তোমাকে দিয়েছি? আমি জানি তুমি আমায় একদমই পছন্দ করো না, আমার সঙ্গে কথা বলো তুমি পছন্দ করো না, তাই সব সময় তুমি আমার সঙ্গে এরকম করো। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যিই তোমায় অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার জন্য একদমই অসম্ভব। তুমি কি আর কিছু বলবে? আমাকে বলার থাকলে বলতে পারো। আমি বুঝতে পারছি তুমি আমার কথায় খুবই বিরক্ত বোধ করছো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই বলে নদী সেখান থেকে চলে গেল। আর এদিকে সাগরও তার ক্লাসরুমে চলে আসলো। আর তারপর সেদিন ভার্সিটি ছুটি হলে নদী আর সাগর কেউ কারোর সঙ্গে দেখা না করে বাসে চলে আসলো। এরপর একদিন নদীর আব্বু আম্মু বাংলাদেশে চলে আসে। আর সেদিন বিকেল বেলায় নদীর আব্বু আম্মু নদীকে নিজেদের রুমে ডেকে নেয় আর বলে, নদী, আমরা বাংলাদেশে এসেছি বিশেষ একটা কারণে, সেই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। আমার একটা ছেলেকে পছন্দ করেছি, আমরা চাই তুমি ওই ছেলেটাকে বিয়ে করো। পাগলের মতো কথা বলছি কোথা থেকে? একটা ছেলেকে ধরে নিয়ে আসবে আর আমি ওই ছেলেটাকে বিয়ে করে নেব? কখনোই না। লাইফটা আমার, লাইফের ব্যাপারে সিদ্ধান্ত আমি নিব, তোমাদের কোনো কথা আমি শুনবো না। আমরা তোমার মা বাবা, তোমার লাইফের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে। তাছাড়া তোমার ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব আমাদের। তাই আমরাই ঠিক করব তুমি কাকে বিয়ে করবে। তুমি যে কোনো একটা ছেলেকে বলবে আর আমরা তোমাকে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দেবো, এমনটা হবে না। তোমরা যদি আমার ভালো থাকা, ভালো লাগার কথা চিন্তা না করো, তাহলে আমি কেন তোমাদের কথা চিন্তা করব? আমি আমার পছন্দ মতো ছেলেকে বিয়ে করব। আমি তোমাদের কথা কেন কোনো শুনতে রাজি নই।
কেন, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? নাকি তুমি যদি অন্য কাউকে পছন্দ করে থাকো তাহলে সেটাও তুমি আমাদেরকে বলতে পারো, তাহলে আমরা ওই ব্যাপারে চিন্তা করে দেখব। হ্যাঁ, আমি একটা ছেলেকে পছন্দ করি, সে আমাদের ভার্সিটিতেই পড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ছেলের ঠিকানা দাও, আমরা ওই ছেলের ফ্যামিলির সঙ্গে কথা বলি। তারপর যদি আমাদের মনে হয় ওই ছেলেটা তোমার জন্য যোগ্য, তাহলে ওই ছেলের সঙ্গেই তোমাকে বিয়ে দেব। নদী তখন সাগরের বাড়ির ঠিকানা তার আব্বু আম্মুকে দিয়ে দেয়। আর তখনই সাগরের বাড়িতে নদীর আব্বু চলে গেল। সাগরের আব্বু তখন ড্রয়িং রুমে বসে কোনো একটা কাজ করছিলেন। হঠাৎ অপরিচিত কারোর আগমনে তিনি উঠে দাঁড়ালেন আর সালাম প্রদর্শন করে বললেন, আসসালামু আলাইকুম। আপনারা কারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। চিনতে না পারারই কথা, কারণ আপনার সঙ্গে এর আগে আমার কখনোই দেখা হয়নি। যাই হোক, একটা কথা বলতে হচ্ছে, বামন হয়ে আকাশের পানে হাত বাড়ানোটা আপনাদের মতো মানুষের কাজ। মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো সমস্যা হলে খুলে বলেন। ও এখন কিছু বুঝতে পারছেন না, কিন্তু আমার মেয়ে যখন কোটিপতি বাবার আদরের রাজকন্যা, সেটা জেনে তো নিজের ছেলেকে ঠিক আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন। এসব আপনি কি বলছেন? আপনি জানেন কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন? এসব ফালতু কথা এখানে একদম বলবেন না। এসব ফালতু কথা বলা আমি একদম পছন্দ করি না। কেন, আপনার ছেলে কি আমার মেয়ের সঙ্গে প্রেম করে না? আমার ছেলে কেন আপনার মেয়ের সঙ্গে প্রেম করতে যাবে? তাছাড়া কে আপনার মেয়ে? আপনার মেয়েকে তো আমি চিনি না। আমার মেয়ের নাম নদী, ঢাকা সিটি ইউনিভার্সিটির অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। ও, এই বুঝি আমার ছেলে? ওই ইউনিভার্সিটি অনার্স ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট। এবার আপনি বলেন, আমার ছেলে কি করে আপনার মেয়ের সঙ্গে সম্পর্ক করতে পারে? মানে কি বলছেন আপনি? মানে এসব আপনি কি বলছেন? তাহলে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের সম্পর্কটা হলো কি করে, সেটাও তো বুঝতে পারছি না। তাহলে কোনো চিন্তা ভাবনা না করে আমার বাড়িতে এভাবে আমাকে অপমান করতে চলে এসেছেন? অন্তত সম্পূর্ণ বিষয়টা আগে জানা উচিত ছিল, আর তারপর এসব ব্যাপারে কথা বলা উচিত। কিন্তু আমার মনে হয় আপনি এবং আমি দুজনেই কোথাও একটা ভুল করছি। আমাদের ছেলে মেয়েগুলোকে সামনাসামনি রেখে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখনই আপনার মেয়েকে ফোন করে এখানে ডেকে আনুন, আর আমি আমার ছেলেকে ডেকে নিয়ে আসছি। এই বলে সাগরের আব্বু আর নদীর আব্বু তাদের দুজনকে ওখানে ডেকে আনলো। আর তারপর সাগরের আব্বু সাগরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার সাগর, এই ভদ্রলোক এসব কি বলছেন? তুই নাকি ওনার মেয়ের সঙ্গে প্রেম করিস? সাগর তার আব্বুকে অনেক ভয় পায়, তাই কিছু বলার সাহস পাচ্ছিল না, তাই সে চুপচাপ দাঁড়িয়েছিল। এটা দেখে নদীর আব্বু নদীকে বলল, কি হলো, তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তোমরা কেউ যদি কোনো কথা না বলো তাহলে আমরা বুঝবো কি করে আসলে কি হয়েছে? তাছাড়া আমরা তো এটাও বুঝতে পারছি না আদৌ কি তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি সবটাই মিথ্যা। না আব্বু, আমাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক আছে। আমরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু সাগর তার আব্বুকে প্রচন্ড ভয় পায়, তাই আমি কিছু বলতে পারছি না। আর সেই জন্যই আমি তোমাকে বললাম আমি সাগরকে ভালোবাসি আর সাগর আমাকে ভালোবাসে। তুমি জানো তুমি এসব কি বলছো? ছেলেরা তোমার চাইতেও বয়সে 3 বছর। রিপিট, তুমি জানো না তুমি এসব কি বলছো? ছেলেটা তোমার চাইতেও বয়সে 3 বছরের ছোট, আর সেখানে তুমি কিনা ছেলেটাকে ভালোবাসো। এসব হলো কি করে বলো আমাকে? নিজের চাইতেও বয়সে ছোট একটা ছেলের সঙ্গে প্রেম করতে তোমার কি একটু লজ্জা করলো না? লজ্জা করবে কেন? তুমি তো আমাকে বলেছিলে পছন্দের জিনিসটাকে কখনো হাতছাড়া করতে নেই, সেটা যে কিছুই হোক না কেন। আজ আর স্কুল কলেজ পেরিয়ে ভার্সিটিতে এসেছি, এখনো পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। আমার বান্ধবীরা যেখানে 4-5টা বয়ফ্রেন্ড কন্ট্রোল করে, সেখানে একটা প্রেম করতে না পারা তো আমার জন্য লজ্জাজনক ছিল। তাই তো সাগরকে ভুলিয়ে ভালিয়ে আমার প্রেমে ফাঁসিয়ে দিলাম। কি হলো মিস্টার, এবার আপনি চুপচাপ বসে আছেন কেন? এবার আপনার নিজের মেয়ের মুখ থেকে শুনুন আপনার মেয়ে কতটা বেয়াদব। আপনার মেয়েকে আমি কেন, পৃথিবীর কোনো বাবাই তার ছেলের জন্য পুত্রবধূ করে আনবে না, কারণ আপনার মেয়ে খুবই বেয়াদব। এমন বেয়াদব মেয়ে আর যাই হোক কারোর বাড়ির বউ হতে পারে না। শ্বশুর আব্বা, এইভাবে বলবেন না। দেখুন, ভালোবাসা বলে কয়ে হয় না। ভালোবাসা যখন তখন যে কারোর প্রতি হতে পারে। তাছাড়া আমাদের মধ্যে খুব একটা বয়সের ডিফারেন্স নেই, একটু 3 বছরের। এটা কোনো ব্যাপার হলো নাকি? এই যুগে এগুলো কোনো বিষয় না, অহরহই হয়ে থাকে। চুপ করো বেয়াদব মেয়ে,
তোমার বাবা এখানে বসে আছে আর তার সঙ্গে তোমার বাবার বয়সী আরেকজন মানুষ বসে আছে। এই মানুষগুলোর সামনে এসব কথা বলতে যার লজ্জা করে না, সেই মেয়েকে আমি কোনোদিনই আমার বাড়ির বউ বানাবো না। হ্যাঁ নদী, উনি একদম ঠিক কথাই বলেছে। তুমি যা করছো এগুলো একদম সহ্য করার মতো নয়। তুমি নিজেকে শুধরে নাও। আমি এ সম্পর্কে মেনে নিব না এবং তোমাকে কোনোদিনই এই ছেলের সঙ্গে বিয়ে দেব না। আমি তো ভেবেছিলাম ছেলেটা হয়তো তোমার বাবার অর্থ সম্পদ দেখে তোমার পিছনে পড়ে আছে। এখন তো দেখছি বিষয়টা পুরো উল্টো। তুমি নিজে ছেলেটাকে তোমার সঙ্গে সম্পর্ক করার জন্য জোর জবরদস্তি করে রাজি করিয়েছো। হ্যাঁ, তাই করেছি। এখন তোমরা কি করবে বলো। আমি একটা সত্যি কথা তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আমি আর সাগর দুজনের শারীরিক সম্পর্ক করেছি, আর সাগরের বাচ্চা আমার পেটে। এখন তোমরা নিজেদের মান ইজ্জত নিয়ে খেলবে নাকি সাগর আর আমাকে এক করে দেবে, সেটা তোমাদের ব্যাপার। নদীর কথাবার্তা শুনে সাগর ভয়ে একদম চুপসে আছে। সে কোনো কথা বলার সাহসই পাচ্ছে না, কারণ তো আপনারা জানেন। নদীর কথাবার্তা শুনে সাগর ভয়ে একদম চুপসে আছে। সে কোনো কথা বলার সাহসই পাচ্ছে না, কারণ তো আপনারা জানেনই সে তার বাবাকে প্রচন্ড ভয় পায়। নদী এই কথাগুলো বলছে, এর মধ্যে যদি সাগর কোনো কথা বলে আর তারপর তার বাবা তার কি অবস্থা করবে এটা সাগর ভাবতেই পারছে না। তাই এখানে চুপচাপ থাকাই শ্রেয়। তখনই সাগরের বাবা সাগরকে ধমক দিয়ে বলে উঠল, সাগর, এসব কি হচ্ছে? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছিলাম? বিয়ের আগেই একটা মেয়ের সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক করে বসে আছো, এগুলো আমাকে শুনতে হচ্ছে। তোমার কি এগুলো শুনতে একটু লজ্জা করছে না? আব্বু, আমি কি এগুলো ইচ্ছে করে করেছি নাকি? নদী তো আমাকে মিথ্যে কথা বলে ওর বাড়িতে ডেকে নিয়েছিল, আর তারপর সে নিজেই ইচ্ছে করে আমার সঙ্গে জোর করে এগুলো করেছে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নদীর ছোট বোন রিমিকে জিজ্ঞাসা করতে পারো, সেই সব বলে দেবে। জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি সাগর যা বলছে একদম সত্য কথাই বলেছে। এখন নদী, তুমি আমাকে এটা বলো, তুমি কি সত্যি প্রেগনেন্ট নাকি মিথ্যা কথা বলছো? মিথ্যে কথা কেন বলতে যাব? মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে তো আমি মনে করছি না। আমাদের ভালোবাসাটা সত্য, আর হ্যাঁ, এটাও সত্য যে আমরা দুজনে আমাদের সম্পর্কটাকে শারীরিক সম্পর্ক পর্যন্ত নিয়ে গেছি এবং আমি প্রেগনেন্ট। এখন তোমরা দুজনে যদি আমাদের এই সম্পর্ক মেনে না নাও তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের ব্যাপারে। এই সব কিছু যেন সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। নদীর আব্বু আর সাগরের আব্বু মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছে। কেউ কোনো কথা বলছে না। আর কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর নদীর আব্বু সাগরের আব্বুকে বলল, দেখুন ভাই সাহেব, যা হয়েছে সব ভুলে যান। আমি একটা মেয়ের বাবা হিসেবে আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আমার মেয়ে যা করেছে তা অন্যায়, কিন্তু মেনে না নেন তাহলে আমার মেয়েটাকে সারা জীবন কলঙ্কের দাগ বয়ে বেড়াতে হবে। আপনি আপনার ছেলের বিয়েতে যৌতুক হিসেবে আমার কাছে যা চান আমি তাই দিব, কিন্তু আমার মেয়েটাকে প্লিজ কলঙ্কের বোঝা মাথায় নিতে দেবেন না। ধর্মিয়া, আপনি এসব কথা বলতে আসছেন? আমি তো আপনার মেয়েকে কোনোদিনও আমার বাড়ির বউ বানাবো না। যে মেয়ে বিয়ের আগে একটা ছেলের সঙ্গে বেডরুমে যেতে পারে, সে বিয়ের পর কি করবে সেটা আমার জানা নেই। তাই টাকা পয়সার লোভ আমাকে দেখিয়ে কোনো লাভ হবে না। আমি আপনার মেয়েকে কোনোদিনই আমার বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেব না। শ্বশুর আব্বু, আপনি ভুলে যাবেন না এটা ডিজিটাল যুগ। আপনি আমাকে মেনে নিবেন না। আপনার ছেলেও আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে আর তার বাচ্চা আমার পেটে। এটা নিয়ে যদি আমি থানায় যাই আর আপনাদের নামে মামলা করি তাহলে কি হবে আপনি বুঝতে পেরেছেন? নদী এই কথা শুনে সাগরের আব্বু আরো প্রচন্ড পরিমাণ খেপে গেল। আর সাগরের আব্বু সাগরকে বলতে লাগলো, দেখ দেখ কেমন মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিস। সেই মেয়ে কিনা তোর বাবাকে জেল খাটানোর ভয় দেখাচ্ছে। তুই এই মেয়ের সঙ্গে সম্পর্ক রাখলে আমি তোর সঙ্গে সম্পর্ক রাখবো না। আমি তোকে ত্যায্য পুত্র করব। তুমি আমাকে ত্যায্য পুত্র করতেই পারবে কারণ তুমি আমার আব্বু, আর আমি তো তোমাকে ত্যায্য পুত্র করতে পারবো না কারণ আমি তো তোমার সন্তান। আমার সন্তানের ক্ষেত্রেও তো সেরকমটাই হবে। আমি আমার সন্তানকে স্বীকৃতি নাই দিতে পারি, কিন্তু আমার সন্তান তো আমাকে ছাড়া অন্য কাউকে বাবা বলে ডাকতে পারবে না। তাই আমার সন্তানের কথা চিন্তা করে হলেও আমাকে নদীকে বিয়ে করতে হবে। যেহেতু একটা ভুল আমি করেই ফেলেছি, সেহেতু সেই ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। নদী, চলো কাজী অফিসে, আমি তোমাকে বিয়ে করব। তারপর যদি আব্বু বাসায় জায়গা দেয় তো দিবে, না দিলে আমাদের ব্যবস্থা আমরা করে নিব। এই দিনটা দেখার জন্য আমি তোকে এত কষ্ট করে লেখাপড়া করে মানুষ করেছি, পড়াশোনা শেখাচ্ছি। তুই আমার বিরুদ্ধে গিয়ে তোর চাইতে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করবি?
ভালোবাসা বয়স মানে না, এটা যদি তুমি মেনে না নাও তাহলে তো আমাকে তাই করতে হবে। হ্যাঁ, একদমই তাই। সাগর, চলো তুমি আমার সঙ্গে, আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। তোমার বাবা যদি তোমাদেরকে মেনে না নেয় তাহলে তোমরা সারা জীবন আমার বাড়িতেই থাকবে, কারণ জীবনে অনেক টাকা পয়সা কামিয়েছি, সেগুলো তো আমার 2 সন্তানের জন্য। আর তুমি যেহেতু আমার বড় মেয়েকে বিয়ে করতে চেয়েছো, তাই আমার সম্পত্তির অংশ তুমি পাবে। তার মানে আপনি সম্পদের লোভ দেখিয়ে আমার ছেলেকে আমার কাছ থেকে খেতে নিচ্ছেন? যেখানে ভালোবাসার সম্পর্ক আপনি বুঝতে পারেন না, সেখানে তো আমাকে সম্পদ আর অর্থ দিয়েই ভালোবাসার সম্পর্ক কিনে নিতে হবে। কারণ আপনার ছেলেকে আমার মেয়ে ভালোবাসে, আর আপনার ছেলেও আমার মেয়েকে ভালোবাসে। সেখানে আমি আপনার জন্য ওদের ভালোবাসার সম্পর্কটা ছোট করতে পারি না। ওদের ভালোবাসা ফেলনা জিনিস নয়, ওদের ভালোবাসার দাম আছে। ঠিক আছে, যেখানে আমার ছেলেও আপনার মেয়ের জন্য পাগল, আপনার মেয়েকে না পেলে হয়তো অন্য কাউকে বিয়ে করবে না, সেখানে আমার উচিত এই সম্পর্কটা মেনে নেওয়া। তাহলে আর শুধু আপনি একা কেন, চলুন আমরাও দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব। আব্বু, তোমরা দুজনে যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা বলতে চাই। যেহেতু তোমরা দুজনেই রাজি, তাহলে আর আমাদের বিয়েটা কাজী অফিসে কেন, পারিবারিকভাবে একটু ধুমধাম করেই হোক না? হ্যাঁ, সেটা একদম ঠিক কথাই বলছিস। যেহেতু আমরা দুই পক্ষই এই সম্পর্কটা মেনে নিছি, তাহলে কেন আর শুধু এসব নিয়ে ঝামেলা? আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা কি বলবে যদি এভাবে চুপচাপ করে ছেলেকে বিয়ে করে নেই? তাই সবাইকে দাওয়াত দিয়ে ডেকে এনে তারপরে বিয়ে করাবো। সবাই একসঙ্গে অনেক আনন্দ উল্লাস করব, মজা করব। এরপর নদীর আব্বু তখনই সবাইকে মিষ্টিমুখ করালো আর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললো। এরপর চলে গেল কিছুদিন সময়। ইতিমধ্যে নদী আর সাগরের বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। আজ নদীকে বিয়ে করে সাগর তাদের বাড়িতে নিয়ে এসেছে। তাদের জন্য অনেক সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। এদিকে নদী বাসর ঘরে বসে অপেক্ষা করছিল। আর কিছুক্ষণের মধ্যেই সাগর রুমে চলে আসলো। সাগর রুমে আসতেই নদী বিছানা থেকে নেমে সাগরকে সালাম করলো আর তারপরে বলল, এবার তো আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। চলো আল্লাহর কাছে তার জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে আমার করে দিয়েছেন। হ্যাঁ, একদম তাই। চলো আগে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। আল্লাহর কাছে আমাদের পরবর্তী জীবনের জন্য দোয়া চেয়ে নেই, যাতে আমাদের পরবর্তী জীবন অনেক ভালো আর সুখ সমৃদ্ধিময় হয়। এই বলে দুজনে উজু করে নামাজ পড়তে বসে গেল। আর তারপর নামাজ শেষ করে সাগর নদীকে কোলে নিয়ে বিছানায় চলে আসলো। আর তখনই নদী বলতে লাগলো, কি হলো, তুমি আমাকে কোলে নিয়েছো কেন? কেন করে নিয়েছি বুঝতে পারছো না? আজ আমাদের বাসর রাত আছে, দুজনের সারা রাত আনন্দ করব। বাসর তো কবেই করে নিয়েছি, তাহলে এখন আর কি করব? তখন তো তুমি জোর করে আমার সঙ্গে ওইসব করেছিলে, এখন তো আর কোনো জোর নেই। এখন আমরা স্বামী স্ত্রী, এখন আমাদের মধ্যে বৈধ একটা সম্পর্ক আছে, তাই আমরা জোরাজোরি করব কেন? সেদিন তুমি আমাকে জোর করে করলেও আজ আমি তোমাকে আমার নিজের ইচ্ছায় আমার সমস্ত ভালোবাসা উজাড় করে যাব। তাই বুঝি, তাহলে আর দেরি করছো কেন? চলো শুরু করা যাক। এই বলে সাগর আর নদী দুজন দুজনকে নিজেদের কাছে টেনে নিল। আর তারপর ভালোবাসার মহামায়ায় জড়িয়ে গেল। সারা রাত ভোর করলো তাদের প্রেমময় বাসর। ফজরের আজান দিয়ে দাঁড়াতে জনের বিছানা ছেড়ে উঠে এবং প্রায় ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আপনি আমাদের সারাটা জীবন সুন্দর মতো চলার তৌফিক দিন, আমাদের দুজনকে সারা জীবন একসঙ্গে থাকার তৌফিক দিন। আপনি আমাদের অনেক হায়াত দান করুন, আপনি আমাদের উপর সবসময় রহমত নাজিল করুন, যাতে আমরা দুজনে সারা জীবন দুজনকে ভালোবেসে সুখে শান্তিতে সংসার করতে পারি। অবশেষে আপনার কাছে একটাই চাওয়া, আমরা দুজনে যেন সারা জীবন দুজনের ভালোবাসায় ভালো থাকতে পারি। অতঃপর নামাজ শেষ করে সাগর নদীকে জড়িয়ে ধরে তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয় আর বলে, মা, আমার ভালোবাসার পাখিটা, আমাদের জীবনের প্রত্যেকটা সকাল যেন এরকম হয়, যেন কোনোদিনও ফজরের নামাজ মিস না হয়। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার সারাটা দিন ভালো যায়। হ্যাঁ, তাই যেন হয়। এই বলে নদীও সাগরকে জড়িয়ে ধরে আর তার কপালে ছোট্ট একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এভাবেই শুরু হয় তাদের দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। তো ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্ত হয়েছিল।